বইযোগ চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম আলবেয়ার কামুর বিখ্যাত উপন্যাস দি প্লেগ। উপন্যাসটির আজ 15তম এবং শেষ পর্ব। পরের দিন শহরের গেট খুলে দেবার জন্য যে দিনটা স্থির হয়েছিল তারও বেশ কয়েকদিন আগের ঘটনা। দুপুরের দিকে ডাক্তার একবার বাসায় ফিরে আসলেন। কদিন ধরে স্ত্রীর কাছ থেকে তিনি একখানা টেলিগ্রাম আশা করছিলেন। মনে মনে ভাবছিলেন টেলিগ্রামটা আসলো কিনা। দুর্বিপাকের প্রকোপ যখন চরমে উঠেছিল তখন যে গুরুভার দায়িত্ব তিনি হাত বাড়িয়ে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, এখন যে তার কিছুমাত্র উপশম হয়েছিল তা ঠিক নয়, কিন্তু আসন্ন মুক্তির সম্ভাবনাকে চোখের সামনে মূর্ত হয়ে উঠতে দেখে সমস্ত ক্লান্তি যেন ভুলে গিয়েছিলেন তিনি। অন্তরে একটা নতুন আশার সঞ্চার হওয়ায় জীবনের উৎসাহ উদ্দীপনা যেন আকস্মিক বেড়ে গিয়েছিল। যদি এমন হয় যে দেহের সমস্ত শক্তি এবং মনোবলকে একত্র করে এমন এক পর্যায়ে এনে ফেলা হয়েছে যখন যে কোনো মুহূর্তে তা আবার অবিন্যস্ত হয়ে পড়তে পারে, তাহলে সেই রকম উদ্বেগ এবং উৎকণ্ঠার ভেতর মানুষ দীর্ঘ সময় ধরে বাঁচতে পারে না। এই রকম একটা অবস্থার শেষে মনের বাঁধনগুলোকে আবার একটু হালকা করে দিতে পারা এবং যে স্নায়ু ও পেশিগুলোকে একটা কঠিন সংগ্রামের জন্য দৃঢ় করা হয়েছিল সেগুলোকে আবার কিছুটা শিথিল করে দেবার অবকাশ পাওয়া নিশ্চয়ই আনন্দের। তিনি যে টেলিগ্রামের আশা করছিলেন তাও যদি সুসংবাদ বয়ে আনে তাহলে ডাক্তার রিও নিশ্চয়ই নতুনভাবে জীবন আরম্ভ করবার একটা সুযোগ পাবেন। প্রকৃতপক্ষে তখন তার মনে এরকম একটা অনুভূতি জেগেছিল যে সবাই বুঝি আবার নতুনভাবে জীবন আরম্ভ করতে যাচ্ছে। হলঘরে দারোয়ানের ঘরটা পেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন ডাক্তার রিও। বৃদ্ধ মিশেলের স্থলাভিষিক্ত নতুন দারোয়ান হলঘরের দিকে তার জানালায় মুখ লাগিয়ে দাঁড়িয়েছিল। ডাক্তারকে দেখতেই সে একটু হাসল। ডাক্তার সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেন। ক্লান্তিতে বঞ্চনায় মলিন অথচ হাসি হাসি দারোয়ানের মুখটা তার চোখে ভাসছিল। হ্যাঁ, এই বিমূর্ত সময়টা পার হবার পর ভাগ্য যদি তার সত্যি সুপ্রসন্ন হয় তাহলে আবার নতুন করে জীবন শুরু করবেন। ডাক্তার নিজের ফ্ল্যাটের বাইরের দরজা খোলার চেষ্টা করছিলেন আর এইসব চিন্তা তার মাথায় ভিড় করছিল। এমন সময় তার নজরে পড়ল তার মা হলঘর পেরিয়ে তার দিকে এগিয়ে আসছেন। তিনি কাছে এসে ডাক্তারকে জানালেন যে মসিয়ে তারিও অসুস্থ বোধ করছেন। সকালে নিয়মিত সময়েই তিনি ঘুম থেকে উঠেছিলেন বটে, কিন্তু পরে বাইরে যাবার মতো সুস্থবোধ না করায় আবার বিছানায় শুয়ে পড়েছেন। মাদার রিও তারিও সম্পর্কে উদ্বেগ প্রকাশ করতে থাকলেন। খুব সম্ভবত এটা মারাত্মক তেমন কিছু নয় মা, ডাক্তার বললেন। তারিও চিত হয়ে বিছানায় শুয়েছিলেন। তার ভারী মাথাটা বালিশের মধ্যে ডুবেছিল যেন। চাদরের ঢাকনার তলায় তার প্রশস্ত বুকখানা বেশ উঁচুই দেখাচ্ছিল। তার দেহের উত্তাপ ক্রমেই বাড়ছিল, যেমন বাড়ছিল তার মাথার যন্ত্রণা। লক্ষণগুলো তেমন খুব সুস্পষ্ট নয়, তবে প্লেগের আক্রমণ শুরু হওয়াটাও কিছুমাত্র বিচিত্র নয়। তারিও ডাক্তারকে বললেন। ডাক্তার তার দেহটা পরীক্ষা করার পর মন্তব্য করলেন, না, তেমন সুস্পষ্ট কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। কিন্তু তারিওর প্রচণ্ড পিপাসা পাচ্ছিল। ঘরের বাইরে এসে ডাক্তার মাকে বললেন, খুব সম্ভবত তারিওর প্লেগই হয়েছে। বলিস কি? মা চিৎকার করে উঠলেন। তা কি করে সম্ভব, অন্তত এখন? তারপর কিছুটা ভেবেচিন্তে নিয়ে আবার বললেন, বার্নার্ড, আমার মনে হয় ওকে আমাদের কাছে রাখাটাই বোধহয় ভালো হবে। ডাক্তার রিও কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করলেন। দেখো মা, যদি সবকিছু ঠিকভাবে মেনে চলতে হয় তাহলে আমরা তারিওকে এইভাবে বাসায় রাখতে পারি না। ডাক্তারের গলায় কেমন একটা দ্বিধান্বিত সুর। তবে একটা কথা, খুব শীঘ্রই হয়তো শহরের বাইরে যাবার গেট খুলে দেয়া হবে। সেই সময় তুমি যদি শহরের বাইরে যাবার ব্যবস্থা করো আমি তারিও দায়িত্ব নিতে পারি। বার্নার্ড, আমি বলি কি, তারিও থাকুক, আমিও থাকি। মনে নেই, এই তো সেদিন হলো আমি আবার টিকা নিয়েছি। ডাক্তার রিও মাকে বুঝিয়ে বললেন যে টিকা তারিও তো নিয়েছিল, তবে হয়তো এমন হতে পারে যে অত্যন্ত দৈহিক ক্লান্তির জন্যে শেষবারের টিকা সে নিতে ভুলে গিয়েছিল বা অন্যান্য দরকারি সাবধানতা নেয়নি। কথা বলতে বলতে ডাক্তার রিও তার অস্ত্রোপচারের ঘরের দিকে এগিয়ে গেলেন।
আবার যখন তিনি তার সামনে এসে দাঁড়ালেন, তারিও দেখলেন সিরামের বড় বড় কাঁচকুচি ভর্তি একটা বাক্স তার হাতে। আচ্ছা, এতক্ষণে বুঝলাম, তাহলে আমাকেও প্লেগে ধরেছে, তাই বলো? তারিও বললেন, তা নাও হতে পারত। নিশ্চিত করে এখনো কিছু বলা সম্ভব না, তবে কোনো রকম ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না, তাই এই ব্যবস্থা। আর কোনো রকম প্রত্যুত্তর না করে তারিও টিকা নেবার জন্যে তার একটা হাত ডাক্তার রিওর দিকে বাড়িয়ে দিলেন। এই টিকা তিনি নিজেও বহু লোককে দিয়েছেন, বড় সময় সাপেক্ষ কাজ। আজ সন্ধ্যার দিকে হয়তো কিছুটা নিশ্চিতভাবে জানা যাবে সত্যি অসুখটা কি। ডাক্তার তারও চোখের দিকে তাকালেন। কিন্তু আমাকে পৃথক করে রাখার কি ব্যবস্থা করছো রিও? এখনো তো নিশ্চিত হতে পারিনি যে প্লেগই ধরেছে তোমাকে। তারিও কষ্টের হাসি হাসলেন। দেখো রিও, এই প্রথম বোধহয় রোগীকে পৃথক না করেই তুমি টিকা দিলে। ডাক্তার রিও বাইরের দিকে দৃষ্টি ফিরিয়ে রইলেন। দেখো, এখানেই বোধহয় তোমার দেখাশোনাটা ভালো হবে। মা এবং আমি দুজনেই থাকবো তোমার পাশে। তারিও আর কোনো উচ্চবাচ্য করলেন না। ডাক্তার রিও টিকা জিনিসপত্রগুলো গুছিয়ে বাক্সে তুলছিলেন। মনে হচ্ছিল যেন তারিউর কাছ থেকে কিছু শোনার পর তবে তিনি মুখ ফেরাবেন, কিন্তু তারির দিক থেকে কোনো জবাব এলো না। ডাক্তার তারিউর বিছানার পাশে এগিয়ে গেলেন। তারিউ স্থির দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকাতে লাগলেন। তার চেহারা কিছুটা বিপর্যস্ত দেখাচ্ছিল বটে, কিন্তু তার চোখের ধূসর দৃষ্টি তখনও শান্ত। ডাক্তার রিও হাসলেন। কিছুক্ষণ ঘুমোবার চেষ্টা করো, এবার শীঘ্রই ফিরবে। ডাক্তার বাইরে যাবার জন্য কয়েক পা এগিয়ে গেছেন, এমন সময় শুনলেন তারিউ পিছন থেকে ডাকছেন। তিনি আবার ফিরলেন। তারিউ সেই সময়কার মনোভাবটা তার কাছে কেমন একটু অদ্ভুত বলে ঠেকল। তার বলার কথা তিনি যেন কিছুতেই বলতে চান না, অথচ বলার জন্যে যেন ভেতরে ভেতরে একটা তাড়না অনুভব করছিলেন। রিও, অবশেষে তিনি মুখ খুললেন। নিশ্চয়ই তুমি সবটা খুলে বলবে আমাকে, অন্তত এটুকু নিশ্চয়ই তোমার কাছ থেকে আশা করতে পারি। হ্যাঁ তারিউ, সে ব্যাপারে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি। তারিউর গম্ভীর মুখখানা ম্লান হাসিতে যেন কিছুটা হালকা হয়ে এলো। অশেষ ধন্যবাদ। অনুমান করতে পারছ নিশ্চয়ই আমি মৃত্যু কামনা করছি না, সুতরাং মৃত্যুকে বাধা দেবার জন্যে সাধ্যমতো সব রকমের সংগ্রাম করে যাব। তবে যদি ধরো শেষ পর্যন্ত হেরেই যায়, আমি চাই মৃত্যুটা যেন ভালোভাবে হয়। তারিউ দেহের ওপর ঝুঁকে পড়ে ডাক্তার রিও তার কাঁধের ওপর একটু চাপ দিলেন। না না, মৃত্যু নয়, যাতে মহাপুরুষদের পর্যায়ে উঠতে পারো তার জন্য তোমাকে বেঁচে থাকতেই হবে, সুতরাং সংগ্রাম করে যাও। সেদিন সকালের দিকে আবহাওয়া অত্যন্ত ঠান্ডা ছিল। পরে ঠান্ডা ভাবটা অনেকটাই কেটে গেল বটে, কিন্তু তারপরেই থেমে থেমে কয়েকবার শিলাবৃষ্টি আর ঝড় হলো, এবং তারপরেই আবার শুধু বৃষ্টি। সন্ধ্যার দিকে আবহাওয়া কিছুটা পরিষ্কার হলো, কিন্তু আবার ঠান্ডা পড়া শুরু হলো। সন্ধ্যার সময় ডাক্তার রিও বাসায় ফিরলেন। তার গায়ে তখনও ওভারকোট চাপানো। সেই অবস্থায় তারিও শোয়ার ঘরে গিয়ে ঢুকলেন তিনি। তারির অবস্থার খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে হলো না তার। জ্বরের প্রকোপে তার ঠোঁটজোড়া ফ্যাকাশে দেখাচ্ছিল। দৃঢ় সংবদ্ধ এই ঠোঁটজোড়া থেকে সুস্পষ্ট অনুমান করা যাচ্ছিল তখনও তিনি মৃত্যুর সাথে কঠিন সংগ্রাম করে চলেছেন। কেমন বোধ করছো? ডাক্তার রিও তারিউকে জিজ্ঞাসা করলেন। চাদরে ঢাকা তার কাঁধজোড়া শুধু একটু তুলে ধরলেন তারিউ। হ্যাঁ, তারিউ উত্তরে বললেন, মনে হচ্ছে সংগ্রামে হেরেই যাচ্ছি। ডাক্তার রিও বিছানায় তারিউর দেহের উপর ঝুঁকে পড়লেন। তারিউর উত্তপ্ত দেহের বিভিন্ন স্থানে গ্রন্থির স্ফীতি দেখা যাচ্ছিল। তার বুকের ভেতর থেকে শুধু একটা ঘর ঘর শব্দ বেরিয়ে আসছিল, যেন একটা লুকিয়ে রাখা হাঁপড়ের ভেতর থেকে বেরিয়ে আসছিল শব্দটা। সবচেয়ে আশ্চর্য এই যে দুই ধরনের প্লেগেরই লক্ষণ দেখা যাচ্ছিল তারিউর দেহে। ডাক্তার রিও এবার সোজা হয়ে দাঁড়ালেন, বললেন, সিরামের কাজ এখনো শুরু হয়নি। তারিউ যেন কি বলতে যাচ্ছিলেন, কিন্তু জ্বরের ঘোরে বলতে পারলেন না। তার মুখের কথা মুখেই রয়ে গেল। রাতের আহার শেষ করে ডাক্তার রিও এবং তার মা রোগীর পাশে এসে বসলেন। একটা কঠিন সংগ্রামের প্রস্তুতির মধ্য দিয়ে যেন সেদিনের রাতটা শুরু হলো। ডাক্তার রিও জানতেন প্লেগের দূতের সাথে এই সংগ্রাম প্রত্যুষের আগের মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে, কিন্তু তারিউর পেশিবহুল চওড়া কাঁধ এবং তার প্রশস্ত বুক হয়তো ততখানি সাহায্যে আসবে না।
যতখানি আসবে তারুর দেহের টিকা দেবার সময় ডাক্তার রিওর হাতে ছুঁচের মুখে চুইয়ে পড়েছিল যে রক্ত, এবং যে রক্তের মধ্যে ছিল এমন একটা কিছু যা মানুষের আত্মার চেয়েও শক্তিশালী, এবং যার রহস্য মানুষের অর্জিত কোনো দক্ষতাই আজও উদ্ঘাটন করতে সক্ষম হয়নি। ডাক্তার রিওর তখনকার কর্তব্য ছিল শুধু তার বন্ধুর সেই প্রতিরোধ সংগ্রামকে যতদূর সম্ভব চোখে চোখে রাখা। তিনি তখন যা করে যাচ্ছিলেন তা হচ্ছে ইঞ্জেকশনের সাহায্যে উত্তেজক কিছু ঔষধ তারুর দেহে ঢুকিয়ে দেওয়ার, স্ফোটকগুলোকে দ্রুত উত্তেজিত করা। কিন্তু দীর্ঘ এই সময়ের পুনঃ পুনঃ ব্যর্থতার ফলে তিনি অনুধাবন করতে শিখেছিলেন এইসব উপশম কৌশলের মূল্য এবং কার্যকারিতা কতটুকু। সত্যিই তিনি শুধু এইটুকুই অনুধাবন করেছিলেন যে তার কাজ হচ্ছে দৈবের দয়ার জন্য সুযোগ করে দেয়া, যে দৈবকে খুঁচিয়ে জাগিয়ে না দিলে অনেক সময় তার সুপ্তই থেকে যায়। দৈব ছিল এখন এমন একটা মিত্র যাকে আমল না দিয়ে পেরে ওঠা অসম্ভব, কারণ ডাক্তার রিওকে প্লেগের এমন একটা প্রকৃতির সাথে মোকাবেলা করতে হচ্ছিল যার সামনে তিনি সম্পূর্ণ হতবুদ্ধি হয়ে পড়েছিলেন। এই শেষবারের মতো প্লেগ যেন আবার তার বিরুদ্ধে যত রকমের কলাকৌশল ব্যবহার করা হচ্ছিল তার প্রত্যেকটাকে বানচাল করে দিচ্ছিল। যেখানে তার আক্রমণের কোনো সম্ভাবনাই ছিল না, সেই সব জায়গায় অতর্কিতে এসে যেন আক্রমণ শুরু করছিল। আবার যেখানে মনে হচ্ছিল সে তার অবস্থানকে পাকা করে ফেলেছে, সেখান থেকে আকস্মিক যেন সে পিছু হটে যাচ্ছিল। আবার যেন সে সব রকমের চিন্তা ভাবনাকে আচ্ছন্ন করে দিচ্ছিল। তারই নিশ্চলভাবে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন। সারাটা রাত ধরে তিনি একের পর এক প্লেগের আক্রমণ প্রতিহত করে চললেন, কিন্তু ক্ষণেকের জন্যেও তাকে কোনো রকম চঞ্চলতা বা উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল না। তার অত বড় দেহটাতে যেন বোধশক্তি বলে কিছু ছিল না। এমনিভাবে নীরবে সংগ্রাম করে চললেন তিনি সারাটা ক্ষণ। তিনি একবারও কথা বলার চেষ্টা করলেন না, যেন এর দ্বারা তিনি বোঝাতে চাইছিলেন যে এখন মুহূর্তের জন্যেও মনোযোগ বিক্ষিপ্ত হতে দেয়া সম্ভব ছিল না তার পক্ষে। সংগ্রামের কখন হারজিত হচ্ছিল ডাক্তার রিও তা অনুমান করেছিলেন তারও চোখজোড়া দেখে। চোখজোড়া কখনো খুলছিল, কখনো বন্ধ হচ্ছিল, তার চোখের পাতা দেখে যা কখনো চোখের মনির সাথে জুড়ে যাচ্ছিল, আবার কখনো হঠাৎ বিস্ফারিত হচ্ছিল। আর তার চোখের দৃষ্টি থেকে যে দৃষ্টি একবার নিবদ্ধ হচ্ছিল ঘরের ভেতরের কোনো না কোনো আসবাবপত্রের উপর, আবার কখনো কখনো ফিরে আসছিল ডাক্তার রিও এবং তার মায়ের মুখের দিকে। এবং যখনই ডাক্তার রিওর সাথে তার দৃষ্টি বিনিময় হচ্ছিল তারিও যেন জোর করে হাসছিল। আচমকা একসময় অনেক লোক একসঙ্গে দ্রুত পায়ে চলার শব্দ ভেসে এলো বাইরে থেকে। দূর থেকে একটা গভীর স্পন্দনের অস্পষ্ট শব্দ ভেসে আসছে, আর তারই আশঙ্কায় রাস্তার লোকজন চারিদিকে ছোটাছুটি শুরু করে দিয়েছিল যেন। শব্দটা ক্রমেই নিকটতর হলো এবং দেখতে দেখতে বাইরে চারিদিক প্রবল বর্ষণের শব্দে ভরে উঠল। আবার একটা ঝোড়ো বৃষ্টির আবহাওয়া নেমে এলো শহরের উপর। তার সঙ্গে ছিল শিলাপাত। রাস্তার দুধারে ফুটপাতের ওপর তার শব্দ শোনা যাচ্ছিল। জানালার উপরে শামিয়ানাগুলো যেন উন্মত্তভাবে ছটফট করছিল। বৃষ্টির জন্য ডাক্তার রিও কয়েক মুহূর্তের জন্য যেন বিমনা হয়ে পড়েছিলেন। তারপর আবার যেন অন্ধকারের এপার থেকে তারুর মুখের দিকে চাইলেন। বিছানার পাশের একটা ছোট বাতি থেকে আলো এসে পড়ছিল তারুর মুখের ওপর। ডাক্তারের মাও রোগীর পাশেই বসেছিলেন। কি একটা বুনছিলেন তিনি, আর মাঝে মাঝে হাতের কাছ থেকে চোখ তুলে নিয়ে স্থির দৃষ্টিতে রোগীর দিকে চাইছিলেন। তার নিজের দিক থেকে যা কিছু করার সবই তখন ডাক্তার রিও সেরে ফেলেছিলেন। বৃষ্টি থেমে যাওয়ার পর ঘরের ভেতর নিস্তব্ধ ভাবটা হঠাৎ যেন আরও বেড়ে গেল। শুধু একটাই অনুভূতি জেগে রইল সেখানে, একটা অদৃশ্য সংগ্রামের নিঃশব্দ কোলাহলে যেন ঘরটা ভরেছিল। দীর্ঘ সময় ধরে ঠিকভাবে ঘুমাতে না পারার ফলে উত্তেজনায় ডাক্তারের স্নায়ুগুলো যেন দপদপ করছিল। তার মনে হচ্ছিল ঘরের অখণ্ড নীরবতার প্রান্তদেশ থেকে একটা ভুতুড়ে হিসিস শব্দ তার কানে বাজছিল। দুর্বিপাকের গোড়া থেকেই তিনি শুনে আসছিলেন এই শব্দটা। ডাক্তার বিছানায় যাবার জন্যে মাকে নীরবে ইশারা করলেন। মা নীরবে মাথা নাড়লেন। তার চোখ দুটো যেন হঠাৎ আরো উজ্জ্বল হলো। ছুঁচের ডগার ফাঁসটা ঠিকভাবে পড়ছে কিনা তিনি মনোযোগের সাথে পরীক্ষা করলেন। ডাক্তার রিও উঠে দাঁড়িয়ে তারিউর মুখে একটু পানি দেবার চেষ্টা করলেন। তারপর আবার নিজের জায়গায় গিয়ে বসলেন। রাস্তার দুধারে ফুটপাতের ওপর পায়ের শব্দ বেড়ে উঠল। মনে হলো শব্দ ক্রমেই কাছাকাছি এগিয়ে আসছে।
কিন্তু পরমুহূর্তেই আবার যেন তা দূরে মিলিয়ে যেতে লাগল। বৃষ্টি থেমে যাওয়ায় রাস্তার লোকজন দ্রুত গৃহে ফিরে যাচ্ছিল। দীর্ঘদিন পরে এই প্রথম আবার ডাক্তারি উপলব্ধি করলেন সেদিনের রাতটাকে প্লেগ শুরু হবার আগের যে কোনো রাতের সাথে তুলনা করা যেতে পারত যেন। রাস্তাঘাটে কোথাও অ্যাম্বুলেন্সে সেই ঝনঝনানি ছিল না। যাদের বাসায় ফিরতে দেরি হয়ে গেছে এমনই সব লোকজনের চলাফেরার শব্দে ভরেছিল রাস্তা। তখনকার সেই অবস্থাটা ডাক্তারের কাছে মনে হচ্ছিল কতকটা এই রকম। একদিকে বাইরের সেই প্রচণ্ড শীত, অন্যদিকে শহরের রাস্তায় রাস্তায় উজ্জ্বল আলো আর লোকজনের ভিড়। এগুলোকে এড়িয়ে প্লেগ যেন শহরের মধ্যস্থল থেকে সন্তর্পণে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল তারিউর ঘরের সেই উষ্ণ পরিবেশের মাঝে। তার শেষ শক্তি একত্র করে সে যেন আক্রমণ চালিয়ে যাচ্ছিল তারিউর অসার দেহের ওপর। একসময় শহরের বাড়িঘরের ওপর শূন্যে প্লেগের সেই যে প্রকাণ্ড দণ্ডটা বনবন করে ঘুরত, এখন আর তার কোনো আভাস ছিল না কোথাও। কেবল রোগীর ঘরের বদ্ধ হাওয়ার ভেতর তার ফিসফিসানির শব্দ শোনা যাচ্ছিল যেন। তারিউর ঘরে এই দীর্ঘ প্রহরা শুরু করার প্রথম থেকেই ডাক্তার যেন এই ফিসফিসানি শুনে আসছিলেন। যতক্ষণ পর্যন্ত না এই ঘরেও তার ফিসফিসানি সম্পূর্ণ বন্ধ হচ্ছে, প্লেগ এখানেও পরাভব স্বীকার করছে, ততক্ষণ তাকে এখানে এইভাবে অপেক্ষা করতে হবে, বিনিদ্র প্রহর গুনতে হবে। তখন ভোর হয়। ডাক্তার রিও মার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বললেন, মা, তুমি যাও, এবার একটু বিশ্রাম করে নাও। মনে থাকে যেন সকাল 8টায় আবার তোমাকে এখানে এসে বসতে হবে, আমাকে ছুটি দিতে হবে। আর শোনো, বিছানায় যাবার আগে চোখে কয়েক ফোঁটা ওষুধ দিতে ভুলো না যেন। মাদাম রিও এবার উঠে পড়লেন। তার হাতের কোনার জিনিসপত্রগুলো গুছিয়ে নিলেন। তারপর তারিউর বিছানার পাশে গিয়ে দাঁড়ালেন। তারিউ বেশ কিছুক্ষণ ধরে চোখ বন্ধ করেছিলেন। তার দৃঢ় একগুঁয়ে মনোভাবের প্রতিফলন ফুটে উঠছিল যেন তার কপালে। ঘামে জট পাকানো চুলের গোছা ছড়িয়েছিল সেই কপালের চারপাশে। মাদাম রিও একবার দীর্ঘশ্বাস ফেললেন। তারিউ চোখ খুলে তাকালেন তার দিকে। দেখলেন শান্ত স্নেহভরা সেই মাতৃমুখ ঝুঁকে রয়েছে তার উপর। প্রবল জ্বরের ঘোরকে কাটিয়ে তারিউ ঠোঁটের ফাঁকে আবার হাসি ফুটে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে চোখ দুটো আবার বুজে এলো। মাদাম রিও ঘর থেকে বার হয়ে যাবার পর ডাক্তার মার ছেড়ে যাওয়া চেয়ারটাতে গিয়ে বসলেন। বাইরের রাস্তাঘাট নিস্তব্ধ, নিদ্রিত শহরে কোথাও যেন কোনো সাড়া শব্দ ছিল না। প্রত্যুষে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছিল। হালকা তন্দ্রার ঘোরে ডাক্তার চেয়ারে বসে ঝিমুচ্ছিলেন। এমন সময়ে বাইরের রাস্তায় সকালের গাড়ি ঘোড়া চলার শব্দে তার তন্দ্রা ছুটে গেল। তার গাটা একটু শিরশির করে উঠল। তিনি একবার তারিউর দিকে তাকালেন। দেখলেন তারিউর চেহারায় একটা শান্ত অবসাদের ভাব ফিরে এসেছে। সে ঘুমুচ্ছে যেন। লোহার পাতের হাল পরানো গাড়ির চাকার ঘর ঘর শব্দ আস্তে আস্তে দূরে মিলিয়ে গেল। অন্ধকার যেন তখনও বাইরে জানালার কাচের গায়ে লেপ্টে লেগেছিল। যখন ডাক্তার রিও তারিউর বিছানার পাশে এসে দাঁড়ালেন, তারিউ একটা ভাবলেশহীন শূন্য দৃষ্টি মেলে তার দিকে চেয়ে রইলেন। ঘুমের ঘোর তখনও তার সম্পূর্ণ কাটেনি। ঘুমিয়ে পড়েছিলে বোধহয়, তাই না? ডাক্তার রিও জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, তা হবে। শ্বাস নিতে আর কষ্ট হচ্ছে? এখনো অল্প কষ্ট আছে। তা থেকে কিছু অনুমান করা যাবে বলে মনে করো তুমি? ডাক্তার রিও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, না তারিউ, এ থেকে তেমন কিছুই অনুমান করা যাবে না। তুমি তো জানো, সকালের দিকে সাধারণত রোগের কিছুটা উপশম হয়। ধন্যবাদ। তারিউ মাথা নেড়ে যেন ডাক্তারের কথায় সায় দিলেন। প্রকৃত অবস্থাটা কখন কীরকম থাকে না থাকে আমাকে সবসময় জানতে দেবে, সেটুকু তোমার কাছ থেকে আশা করতে পারি নিশ্চয়ই। ডাক্তার রিও তারিউর বিছানার ধারে বসেছিলেন। কবরের উপর দাঁড় করানো কুশপুত্তলিকার অঙ্গপ্রত্যঙ্গের মতো তারিউর শক্ত অনড় দুখানা পা তার গায়ে এসে ঠেকছিল। আবার তারিউর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আবার জ্বর উঠবে, তাই না রিও? তা হতে পারে, তবে দুপুরের দিকে অনুমান করতে পারবো সত্যিকারের অবস্থাটা কি। তারিউ আবার চোখ বুজলেন। মনে হচ্ছিল ভেতরে ভেতরে তিনি যেন শক্তি সঞ্চয় করছিলেন। তার চোখে মুখে ক্লান্তির গভীর অবসাদের চিহ্ন ফুটে উঠেছিল। আবার কখন জ্বরের প্রকোপ শুরু হবে তারই অপেক্ষা করছিলেন যেন তিনি। ইতিমধ্যেই তার সত্তার গভীরে হয়তো জ্বর বাড়া শুরু হয়েছিল।
তারিও আবার যখন চোখ খুললেন, মনে হলো তার চোখের দৃষ্টি যেন ঝাপসা হয়ে গেছে। কিন্তু ডাক্তার রিওকে একটা গ্লাস হাতে তার বিছানার উপর ঝুঁকে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখের দৃষ্টি আবার উজ্জ্বল হয়ে উঠল। এটা খেয়ে ফেলো দেখি। তারিও গ্লাসের পানিটুকু খেয়ে ফেললেন। তারপর আবার মাথাটা আস্তে আস্তে বালিশের উপর রাখলেন। বড় বেশি সময় নিচ্ছে মনে হয়, তারিও অস্ফুটভাবে বললেন। ডাক্তার রিও তারিওর একটা বাহু জড়িয়ে ধরলেন, কিন্তু তারিওর মুখটা অন্যদিকে ফেরানো। তার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তারপর আকস্মিক বাঁধ ভেঙে গেলে যেমন অবস্থা হয়, তেমনি দুর্বার বন্যাস্রোতের মতো আবার জ্বর উঠতে থাকল। তার দুই গণ্ড এবং কপাল লাল হয়ে উঠল জ্বরের প্রকোপে। তারই এবার ডাক্তার রিওর দিকে দৃষ্টি ফেরালেন। ডাক্তার রিও ঝুঁকে পড়ে স্নেহভরা দৃষ্টিতে চাইলেন তার দিকে, যেন উৎসাহ দিলেন তাকে। তার মুখে হাসি ফোটাবার চেষ্টা করলেন একবার, কিন্তু মনে হলো মুখ শুকিয়ে যাওয়ায় তার দুই চোয়াল এবং ঠোঁট আটকে গেছে। হাসি বার হতে চাইল না। থমথমে মুখের ওপর শুধু তার চোখ দুটো তখনও দেখাচ্ছিল জীবন্ত, সাহসী, উজ্জ্বল। সকাল 7টা আন্দাজ মাদাম রিও এসে দাঁড়ালেন তারিওর বিছানার পাশে। ডাক্তার তার অস্ত্রোপচারের ঘরে গিয়ে হাসপাতালে টেলিফোন করলেন। সেখানে তার জায়গায় অন্য একজন ডাক্তারের ডিউটির ব্যবস্থা করলেন। প্রতিদিন অন্যান্য ডাক্তারের সঙ্গে নিয়মিত যে পরামর্শ করতেন তা বাতিল করে দিলেন সেদিন। তারপর কয়েক মিনিট অস্ত্রোপচারের ঘরের কৌচের ওপর শুয়ে রইলেন চুপচাপ। মিনিট 5 পরে তিনি আবার তারির শোবার ঘরে গিয়ে ঢুকলেন। তারির বিছানার ঠিক পাশেই বসেছিলেন মাদাম রিও, তার হাত দুটা কোলের ওপর রাখা। ঘরের অস্পষ্ট আলোয় তাকে খানিকটা গাঢ় ছায়ার মতো দেখাচ্ছিল। তারির মুখখানাও তারই দিকে ফেরানো। তারিও এমন নিবদ্ধ বিস্ফারিত দৃষ্টিতে তার দিকে তাকাতে থাকলেন যে মাদাম রিও নিজের ঠোঁটের ওপর আঙুল রেখে চেয়ার ছেড়ে উঠে গিয়ে বিছানার পাশের বাতিটা নিভিয়ে দিলেন। ইতিমধ্যে জানালার বাইরে চারিদিকে আলো ফুটে উঠতে শুরু করেছিল। অল্প কিছুক্ষণের মধ্যে তারির মুখটা স্পষ্ট হয়ে উঠল। মাদাম রিও দেখলেন তারিও সেই একইভাবে নিবদ্ধ দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। বিছানার ওপর ঝুঁকে পড়ে মাদাম রিও তারির বিছানাটা ঠিক করে দিলেন। সোজা হয়ে দাঁড়াবার আগে তার একটা হাত রাখলেন তারির ঘামে ভেজা জট পাকানো চুলের ওপর। তারপর অনেক দূর থেকে যেন একটা অনিচ্ছ চাপা কণ্ঠস্বর ভেসে এলো তার কানে। ধন্যবাদ, এখন মোটামুটি ভালোই লাগছে। তিনি আবার যখন নিজের চেয়ারে এসে বসলেন, দেখলেন তারিও ইতিমধ্যে চোখ বন্ধ করে ফেলেছে। তারিও সম্পূর্ণ মুখ বুজেছিলেন। তার চেহারাটাও ভয়ঙ্কর বিকৃত দেখাচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও একটা কোমল হাসি যেন তার মুখের চারপাশে খেলা করছিল। দুপুরের দিকে জ্বর বাড়তে বাড়তে গিয়ে চরমে উঠল। তারিও দেহের ভেতর থেকে প্রচণ্ড বেগে এমন একটা কাশি এলো, যার ফলে তার সমস্ত শরীরটা যেন একটা প্রবল ঝাঁকানি খেল। রক্ত উঠে এলো থুথুর সঙ্গে। গ্রন্থিগুলোর স্ফীতি বন্ধ হয়ে এসেছিল বটে, কিন্তু সারাটা দেহে এবং হাতে পায়ের গিটে গিটে লোহার টুকরোর মতো শক্ত ফোলা তখনও রয়ে গিয়েছিল। ডাক্তার রিও লক্ষ্য করে দেখলেন স্ফীতিগুলোকে যে ছুরি দিয়ে ফেলে দেবেন তারও কোনো রকম উপায় নেই। জ্বরের প্রকোপ এবং প্রবল কাশির ঝাঁকানির ফাঁকে ফাঁকে তারিও তখনও পরিচিত জনদের দিকে স্থির দৃষ্টিতে চাইছিলেন। আস্তে আস্তে তার চোখ খোলাটা কমে আসতে থাকল। পরিচিত জনদের সঙ্গে সঙ্গে তার বিধ্বস্ত চেহারার যে একটা উজ্জ্বল আভা ফুটে উঠেছিল আগে, সেটাও ক্রমে ক্রমে ম্লান হয়ে আসলো। প্রবল ঝঞ্ঝায় ঝাঁকানি খেয়ে তার দেহটা যে মাঝে মাঝে নড়ে চড়ে উঠছিল, বিদ্যুতের চমকে উদ্ভাসিত হয়ে উঠছিল থেকে থেকে, তাও ক্রমেই দুর্লভ হয়ে আসতে থাকল। তারও দেহটাকে এখন মনে হচ্ছিল প্রবল ঝঞ্ঝার মুখে পরিত্যক্ত একটা নিমজ্জমান জাহাজের মতো, যা অনির্দিষ্ট পথে অসহায়ভাবে ভেসে চলেছে। ডাক্তার রিওর সামনে বিছানার ওপর এমনভাবে পড়েছিল শুধু মুখোশের মতো একটা মুখ, যা সম্পূর্ণ অসার, হাসির ছোঁয়াচে উজ্জ্বল হয়ে উঠবে না যা আর কোনো দিন। ডাক্তারের চোখের সামনে পড়েছিল এই যে একটা মানুষের দেহ, তারই বন্ধুর দেহ। তা যেন প্লেগের বর্ষার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে লেলিহান দৈব আগুনে দগ্ধ হয়ে প্রবল ঝঞ্ঝায় বিধ্বস্ত হয়ে তারই চোখের সামনে দুর্বিপাকের অশুভ বন্যাস্রোতের মাঝে নিমজ্জিত হচ্ছিল। অথচ এই বিপর্যয়কে রোধ করার জন্যে তার দিক থেকে করার মতো কিছুই ছিল না। আবার বিপর্যয়ের এই আক্রমণের সামনে শূন্য হাতে, ক্ষুব্ধ হৃদয়ে, নিরস্ত্র অসহায় অবস্থায় উপকূলে দাঁড়িয়ে তাকে যেন শুধু চেয়ে চেয়ে দেখতে হচ্ছিল।
সুতরাং বিপর্যয়ে চরম পরিণতি ঘটে যাবার পর ডাক্তার রিওর দুচোখ ছাপিয়ে যে অশ্রুর বন্যা নেমে এলো, সে অশ্রু ছিল অসহায় ক্ষোভের। এরই ভেতর তারিও যে কখন ফিরে দেয়ালের দিকে মুখ করে শুলেন, তার সত্তার গভীরে কোথায় যেন মূল তার ছিন্ন হয়ে গেল। আর অমনি একটা শূন্য আর্তনাদ করে তিনি নিজেকে মৃত্যুর হাতে তুলে দিলেন। ডাক্তার রিও এসবের কিছুই লক্ষ্য করলেন না। পরের দিনে যে রাতটা, সেটা ছিল একটানা শান্তির, সংগ্রামের নয়। তখন মৃতের সেই নিথর গৃহে দৈনন্দিন সাধারণ পোশাকে সজ্জিত তারির মৃতদেহের পাশেও যেন সেই শান্তিরই প্রহরা চলছিল। বেশ কিছুদিন আগে এক রাতে শহরের বাইরে যাবার গেটের সম্মুখে একটা গণ্ডগোল ঘটে যাবার পর ডাক্তার রিও প্লেগের ছোঁয়াচ থেকে দূরে এক ব্যালকনিতে বসে চারপাশে যে এক অনাবিল আদিম শান্তির অস্তিত্ব অনুভব করেছিলেন, এখানকার মৃতের ঘরের এ শান্তিও ছিল ঠিক তেমনি। হাজার হাজার মানুষের মৃত্যুশয্যার পাশে তিনি যে শান্তি বিরাজ করতে দেখেছেন, সেই শান্তির কথাও ইতিমধ্যে তার মনে পড়েছিল। দুপক্ষের মধ্যে একটা তুমুল সংগ্রামের পর যে একটা থমথমে শান্ত অবস্থা নেমে আসে, আগের দিনের মতো আজকের এ শান্তিও ছিল যেন তারই সমতুল্য। এ শান্তি ছিল পরাজয়ের, কিন্তু এখন তারই দেহকে ঘিরে বিরাজ করছিল যে শান্তি, তা ছিল এত গভীর, নির্জন পথে পথে রাত্রিকালে যে শান্তি বিরাজ করে। সংগ্রামের একটা চরম পর্যায়ে পৌঁছে যে শহর শত্রুর হাত থেকে মুক্তি লাভ করেছে, সেখানে নেমে আসে যে শান্তি, এ ছিল তারই এত কাছাকাছি যে অত্যন্ত নিষ্ঠুর মনে হলেও ডাক্তার রিও পরিষ্কার উপলব্ধি করতে পারছিলেন যে তাকে যে পরাজয় মেনে নিতে হয়েছে, সে পরাজয় চূড়ান্ত। এ ছিল যেন যুদ্ধ অবসানের পূর্বে শত্রুর সঙ্গে শেষ মোকাবেলা, এবং চরম বিপর্যয়ের পর যে শান্তি নেমে আসে, সেই শান্তি যে শান্তিকে মনে হয় এমনই একটা অভিশাপ যার কোনো উপশম নেই। ডাক্তার রিও জানতেন না যে এখন যখন সবকিছুর অবসান হয়েছে, তারই আত্মা সত্যিই শান্তি লাভ করেছে কিনা। নিজের সম্পর্কে তিনি এতটুকু অনুধাবন করেছিলেন, সন্তানহারা মা যেমন জীবনে আর কোনোদিন শান্তি ফিরে পায় না, যে ব্যক্তি নিজের প্রিয়তম বন্ধুকে কবর দিয়ে এসেছে, তার অন্তরে যেমন আর শান্তি ফিরে আসে না, তেমনি এরপর থেকে তার জন্যেও শান্তির প্রত্যাশা হবে শুধু একটা ব্যর্থ হাহাকার মাত্র। সেদিন রাতে আবার ঠান্ডা পড়া শুরু হলো। মাথার ওপর শীতের পরিষ্কার আকাশ, তারাগুলো স্বচ্ছ কুয়াশার অন্তরাল থেকে মিটমিট করছিল। ঘরের ভেতর তেমন আলো ছিল না, মনে হচ্ছিল বন্ধ জানালার বাইরের কাচের ওপর যেন একটু একটু করে হিম এসে জমেছে। তুষার শুভ্র মেরুর রাতের শ্বাস প্রশ্বাসের শব্দ কানে আসছিল যেন। মাদাম রিও তার স্বাভাবিক ভঙ্গিতে তারির বিছানার পাশে বসেছিলেন। তার মুখের ডান পাশটা বিছানার ধারের বাতির আলোয় উজ্জ্বল দেখাচ্ছিল। ঘরের মাঝখানে আলোর বৃত্তের বাইরে বসে ডাক্তার রিও নীরবে অপেক্ষা করছিলেন। মাঝে মাঝে স্ত্রীর কথা স্মরণ হতে তা চিন্তা যেন বিক্ষিপ্ত হয়ে পড়ছিল, কিন্তু তিনি যেন জোর করে স্ত্রীর চিন্তা মন থেকে দূরে সরিয়ে দিচ্ছিলেন। সন্ধ্যার গোড়ার দিকে শীতে জমে যাওয়া হাওয়ার ভেতর থেকে পথচারীদের দ্রুত পায়ে শব্দ বেজে উঠছিল ফুটপাতের ওপর। সব ব্যবস্থা মোটামুটি সারা হয়ে গেছে নিশ্চয়ই? মাদাম রিও জিজ্ঞাসা করলেন। হ্যাঁ মা, টেলিফোনে সব সেরে ফেলছি। এখন তারা দুজনে মৃতের পাশে বসে পাহারা শুরু করেছিলেন। মাদাম রিও থেকে থেকে আর চোখে ছেলের মুখের দিকে তাকাচ্ছিলেন। যখনই তাদের চোখাচোখি হয়ে যাচ্ছিল, ডাক্তার রিও হাসছিলেন। বাইরের রাস্তার ওপর চারিদিকে বিরাজ করছিল একটা থমথমে নীরবতা। সেই নীরবতাকে ছাপিয়ে মাঝে মাঝে ভেসে আসছিল রাতের স্বাভাবিক নানা রকমের শব্দ। সরকারিভাবে অনুমতি না দেয়া হলেও তখনই রাস্তায় বেশ কিছু সংখ্যক মোটর গাড়ি চলাচল শুরু হয়ে গিয়েছিল। টায়ারের হিসিস শব্দ করে কোনোটা ছুটে চলছিল সামনের দিকে, পিছু হটছিল, আবার ফিরে আসছিল। মাঝে মাঝে বহু লোকের মিলিত কোলাহল ভেসে আসছিল দুরাগত ডাক। তারপরেই আবার শুরু হচ্ছিল দীর্ঘ একটানা নীরবতা। খানিক বাদেই সেই নীরবতা ভেঙে ভেসে আসছিল ঘোড়ার খুরের শব্দ, মোটর গাড়ির হঠাৎ মোড় নেবার সময়কার ঝাঁকানির আওয়াজ। তার শেষে আবার কানে আসছিল রাত্রির শ্বাস প্রশ্বাসের একটানা নীরব ধ্বনি। বার্নার্ড, বলো মা, খুব বেশি ক্লান্ত মনে হচ্ছে? না মা। মা যে তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং সেই মুহূর্তে তিনি যে কি চিন্তা করছিলেন তা ডাক্তার রিও জানতেন, এবং তারই উপলব্ধি হয়েছিল যে
কাউকে ভালোবাসা এই ব্যাপারটার মধ্যে বোধহয় তেমন কোনো তাৎপর্য নেই। অথবা এমন হতে পারে যে ভালোবাসাটা কোনো সময় এতখানি প্রগাঢ় বা গভীর হয়ে ওঠে না, যখন তাকে প্রকাশের উপযুক্ত ভাষা মানুষ খুঁজে পায়। মা ছেলে দুজনেই তারা বরাবর পরস্পরকে হয়তো এমনিভাবে নীরবে ভালোবেসে যাবে, তারপর একদিন হয়তো মা মারা যাবেন অথবা তিনি নিজেই, কিন্তু এমনিভাবে নীরবে ভালোবেসে যাওয়া ছাড়া তাদের পরস্পরের স্নেহবোধকে প্রকাশের জন্যে সারা জীবনে এর বাইরে যে কিছু করবেন মনে হয় না। ঠিক একইভাবে দীর্ঘ সময় ধরে তার জীবন কেটেছে তারিউর পাশাপাশি, কিন্তু তাদের দুজনের ভেতর যে বন্ধুত্ব গড়ে উঠেছিল তা তাদের পরস্পরের জীবনে পূর্ণতা লাভের আগেই তারিউ সেদিন সন্ধ্যায় মারা গেল। তারিউ যেমন বলতো, জীবনের খেলায় সে হেরে গেছে, কিন্তু রিও নিজে যিনি এই খেলায় জিতেছেন, তিনি বা কি এমন পেয়েছেন তার জীবনে? ক্রেগকে জানা আর তার নিষ্ঠুর স্মৃতি বয়ে বেড়ানো, বন্ধুত্ব লাভ করা আর তারপর তার স্মৃতি লালন করে যাওয়া, স্নেহের বন্ধনে জড়িয়ে পড়া, তারপর একদিন নিয়তি হিসেবে তার স্মৃতিকে মনের মধ্যে সঞ্চয় করে রাখা, এইসব অভিজ্ঞতা ছাড়া এই জয়ের ফলে কি এমন পেয়েছেন তিনি? ক্রেগ এবং জীবন, এ দুয়ের দ্বন্দ্বের মাঝে মানুষ যা কিছু লাভ করে তা হচ্ছে কিছু জ্ঞান, কিছু অভিজ্ঞতা আর কিছু কিছু স্মৃতি। তারিও হয়তো এগুলোকেই বলতো জীবনের খেলায় জয়লাভ করা। বাইরে থেকে আর একটা মোটর গাড়ি ছুটে চলার শব্দ ভেসে এলো। মাদাম রিও নিজের চেয়ারে যেন একটু নড়ে চড়ে বসলেন। ডাক্তার রিও মার দিকে চেয়ে একটু হাসলেন। তিনি যেন ছেলেকে আশ্বস্ত করতে চাইছিলেন যে সত্যিই তিনি তেমন ক্লান্তি বোধ করছেন না। ছেলের দিকে চেয়ে বললেন, এবার দূরে পাহাড়ে কোনো স্বাস্থ্যনিবাসে গিয়ে তার কিছুদিন বিশ্রাম নেওয়া দরকার। হ্যাঁ মা, তাই করব এবার। সত্যি সত্যি এবার দূরে কোথাও গিয়ে কিছুদিন বিশ্রাম নেবেন তিনি। তখন সেটাও আবার স্মৃতির উৎস হয়ে দাঁড়াবে। কিন্তু সত্যি এই খেলায় জেতার অর্থ যদি শুধু এই হয়, তাহলে যেখানে কোনো রকম প্রত্যাশা নেই, শুধু এই জ্ঞান আর স্মৃতিকে নিয়ে মানুষ কতদিন বাঁচতে পারে? খুব সম্ভবত এইভাবেই তারিও তার জীবন কাটিয়ে দিয়েছে। যে জীবনের সামনে কোনো রকম বিভ্রমের মোহ নেই, সে জীবন যে কতখানি নিষ্ফল তাও সে উপলব্ধি করে গেছে নিশ্চয়ই। যেখানে কোনো কিছুর প্রত্যাশা নেই, সেখানে শান্তি লাভের প্রচেষ্টা ব্যর্থ হাহাকারের মতো। আর একে অন্যকে দোষারোপ করবার, বিচারক সেজে একে অন্যকে মৃত্যুদণ্ড দেবার অধিকার যে আমাদের আছে, যেহেতু তারিও তা কোনোদিনই মেনে নিতে পারেননি, যদিও সে এটা উপলব্ধি করত যে এছাড়া ভিন্ন গতি নেইও আমাদের জন্যে, কারণ আজ যে দণ্ডপ্রাপ্তিকাল তাকেই আবার হয়তো দণ্ড দেবার জন্য এগিয়ে যেতে হবে। সুতরাং তাকেও নিশ্চয়ই বিভিন্ন অসঙ্গতির ভেতর জীবন কাটিয়ে যেতে হয়েছে। জীবনে প্রত্যাশা থাকার যে সান্ত্বনা তা কোনোদিনই হয়তো লাভ করেনি সে। অপরের সেবার মধ্য দিয়ে মানসিক শান্তি লাভের তার যে গভীর ইচ্ছা, মহাপুরুষের পর্যায়ে উন্নীত হবার জন্যে, দেবত্ব লাভের জন্যে সে যে আকাঙ্ক্ষা পোষণ করত, তাদের তাৎপর্যও কি এই? সত্যি বলতে কি, প্রশ্নের জবাব যে কি হতে পারে সে সম্পর্কে ডাক্তারের কোনো সুস্পষ্ট ধারণা ছিল না। তারিউ সম্পর্কে যে স্মৃতিটুকু তার অন্তরের মণিকোঠায় চিরদিন জাগরুক থাকবে তা হচ্ছে, তারিউ ছিল এমন একজন মানুষ যে গাড়ি চালাতে বসলে স্টিয়ারিং ধরত শক্ত হাতে। অথবা ওই যে তার বিশাল দেহটা নিঃসার পড়ে রয়েছে হয়তো এই চিত্রটাই। এক অন্যকে জানার ভালোবাসার অর্থ হচ্ছে এই, একটা সচেতন উষ্ণ সান্নিধ্য পরিশেষে একটা মৃত্যুর চিত্র। পরদিন স্ত্রীর মৃত্যুর সংবাদ পাওয়ার পরও যে ডাক্তার রিওকে কিছুমাত্র বিচলিত হতে দেখা গেল না, তার পেছনেও হয়তো ছিল তারই একই উপলব্ধি। অস্ত্রোপচারের ঘরে অপেক্ষা করছিলেন তিনি। মা এসে ঢুকলেন, কতকটা ছুটতে ছুটতে এসে ঢুকলেন যেন তিনি ডাক্তার রিওর হাতে একটা টেলিগ্রাম এগিয়ে দিলেন। তারপর টেলিগ্রামটা এনেছিল যে ছোকরা, তাকে কিছু বকশিস দেবার জন্যই ফিরে গেলেন তিনি। আবার যখন উঠে এলেন দেখলেন ডাক্তার রিও খোলা টেলিগ্রামটা হাতে ধরে তেমনি বসে আছেন। তিনি ছেলের দিকে চাইলেন। ডাক্তার রিও যেন কতকটা জোর করেই তার দৃষ্টি বাইরে জানালার ওপর নিবদ্ধ রাখলেন। দূরে বন্দরের ওপর প্রভাতের সূর্য উদয় হচ্ছিল, তার উজ্জ্বল রশ্মির ছটা এসে পড়ছিল তার জানলার উপর। বার্নার্ড, মাদাম রিও শান্তভাবে ডাকলেন।
ডাক্তার ফিরে দাঁড়িয়ে মার দিকে তাকালেন। মনে হলো তিনি যেন একজন অপরিচিত ব্যক্তিকে দেখছেন। খবর কি? ওই, হ্যাঁ, একই খবর। 1 সপ্তাহ আগে সে মারা গেছে। মাদাম রিও নিজেও এবার জানলার দিকে মুখ ফেরালেন। ডাক্তার কিছুক্ষণ কোনো সাড়া শব্দ করলেন না। তারপর মাকে কাঁদতে বারণ করলেন। বললেন, কিছুদিন থেকে এরকম একটা সংবাদই প্রত্যাশা করছিলেন তিনি। তবে ব্যাপারটা নিশ্চয়ই অত্যন্ত দুঃখজনক, একথা বললেন বটে, কিন্তু সঙ্গে সঙ্গে এও যেন উপলব্ধি করলেন এই দুঃখ নতুন কিছু নয়। গত কয়েক মাস ধরে, বিশেষ করে গত 2 দিন ধরে এই একই দুঃখ, একই বেদনা সইতে হচ্ছে তাকে। অবশেষে ফেব্রুয়ারির এক উজ্জ্বল প্রভাতে জনসাধারণ, সংবাদপত্র, রেডিও এবং সরকারি ইস্তেহারের প্রচুর প্রশংসার উচ্ছ্বাসের মাঝে আনুষ্ঠানিকভাবে শহরের বাইরের গেটগুলো খুলে দেয়া হলো। এরপর কাহিনীকারের যা কিছু কর্তব্য, তা হচ্ছে গেট খোলার পর যে আনন্দ উৎসব পালন করা হয়, সাধ্যমতো তারই একটা বর্ণনা। অবশ্য যদিও অনেকের মতো তিনি নিজেও পুরোপুরি আন্তরিকতার সঙ্গে এই উৎসবে অংশ নিতে পারেননি। এই উপলক্ষে দিনরাত ব্যাপী এক ব্যাপক উৎসবের আয়োজন করা হয়েছিল এবং সেই দিনই একসঙ্গে দেখা গেল একদিকে যেমন স্টেশনে বিভিন্ন ইঞ্জিন থেকে ধোঁয়া উঠছে, তেমনি বাইরে থেকে জাহাজ এসে পৌঁছতে শুরু করেছে এই বন্দরে। অর্থাৎ এই সবই যেন স্মরণ করিয়ে দিচ্ছিল যে আজই হচ্ছে বহু প্রতীক্ষিত সেই পুনর্মিলনের দিন। বিচ্ছেদ কাতর মানুষ এতদিন ধরে যে অশ্রুপাত করে এসেছে, আজ তার অবসানের দিন। এই যে দীর্ঘ বিচ্ছেদের অনুভূতি, যা এতদিন ধরে শহরের অধিকাংশ অধিবাসীদের অন্তরকে অনুক্ষণ পীড়া দিয়েছে, তার ফল যে কী হতে পারে তা এই অবস্থায় আমরা সহজেই অনুমান করতে পারি। সেদিন সারাটা দিন ধরে স্টেশন ছেড়ে যে ট্রেনগুলো বাইরে গেল, তাতেও যেমন ভিড় দেখা গেল, ঠিক তেমনি ভিড় দেখা গেল যে ট্রেনগুলো স্টেশনে এসে ঢুকল তাদের ভেতর। প্রত্যেকটা যাত্রী বহু আগে থেকেই সিট রিজার্ভ করে রেখেছিল এবং গত এক পক্ষকাল ধরে তারা যেন শুলের ওপর কাটাচ্ছিল, এই আশঙ্কায় যে শেষ মুহূর্তে গিয়ে কর্তৃপক্ষ এই দিন ট্রেন চালু করার তাদের সিদ্ধান্তটা হয়তো বাতিল করে দেবে। যারা ফিরে আসছিলেন তাদের অনেকের হৃদয় যেন অনিশ্চয়তার দ্বন্দ্বে কাঁপছিল। তাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের কার ভাগ্যে কি ঘটেছে তা আগে থাকতে জানতে পারলেও অপর এমন অনেকে ছিলেন যাদের সম্পর্কে এবং বিশেষ করে শহরের প্রকৃত অবস্থা সম্পর্কে তারা তখনও কিছুই জানতেন না। অথচ শহরের অবস্থা সম্পর্কে আগে থাকতেই মনে মনে তারা এক বিভীষিকাময় চিত্র কল্পনা করে রেখেছিলেন। এই কথাগুলো অবশ্য শুধু তাদের বেলায় প্রযোজ্য যারা এই দীর্ঘ নির্বাসনকালে কোনো সময় তেমন সন্ত্রস্ত বোধ করেননি। কিন্তু বিরহকাতর নরনারীর বেলায় এই মন্তব্য খাটে না। বাস্তবিক বিরহকাতর নরনারীর যেন এই দীর্ঘ সময় ধরে তাদের ধরাবাঁধা চিন্তার ভেতরেই ডুবেছিলেন। তাদের মধ্যে শুধু একটা জিনিসেরই পরিবর্তন হয়েছিল। বিচ্ছেদের দিনগুলোতে যেমন তাদের সময় কিছুতেই কাটতে চাইত না, আর সবসময় তারা মনে মনে ভাবতেন কি করলে সময় আরও দ্রুত পার করা যায়, এখন শহরের কাছাকাছি পৌঁছে তারা চাইছিলেন সময়ের গতি আরও মন্থর হোক। ব্রেক কষতে কষতে ট্রেন যখন স্টেশনের ভেতর ঢুকছিল, তাদের মনে হচ্ছিল প্রত্যেকটা মুহূর্তের অনিশ্চয়তা আরও বাড়ুক। তাদের প্রেমময় জীবনের যে দিন, সপ্তাহ এবং মাসগুলো ব্যর্থতায় কেটেছে, সেই সময়কার তাদের যে অনুভূতি, সে অনুভূতি হয়তো খুবই অস্পষ্ট, কিন্তু তাই বলে তার ভেতর যে তীক্ষ্ণতা ছিল না এমন নয়। সে অনুভূতি তাদের মনে এই ধারণা জন্ম দিয়েছিল যে এই দীর্ঘ সময়ের ব্যর্থতার ক্ষতিপূরণ হিসেবে তাদের কিছু প্রাপ্য জমেছে। তারা আশা করছিলেন অতীতের অপেক্ষার দীর্ঘ দিনগুলো কেটেছে যেভাবে, এখানকার আনন্দময় মুহূর্তগুলো তার চেয়ে অনেক মন্থর গতিতে, তার অর্ধেক গতিতে দৌড় কাটবে। আর যারা বাসায় বা স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাদের ফেরার জন্য প্রতীক্ষা করছিলেন, তারা ক্রমেই অধৈর্য হয়ে উঠে বিরক্ত প্রকাশ করতে শুরু করেছিলেন। অনিশ্চয়তার আশঙ্কায় তাদের বুক দুরুদুরু কাঁপছিল। রেবেয়া নিজেও ছিলেন এদেরই একজন, কারণ আগে থাকতেই তিনি স্ত্রীকে সংবাদ পাঠিয়েছিলেন। তার স্ত্রী সময়মতো প্রয়োজনীয় সব ব্যবস্থা সেরে নিয়েই প্রথম ট্রেনেই শহরে আসছিলেন। তখনকার সেই অবস্থায় রেবেয়া নিজেও মনে মনে বেশ দুর্বল হয়ে উঠেছিলেন। তারও বুক কাঁপছিল এই ভেবে যে কয়েক মুহূর্তের মধ্যেই তাকে এমন এক ভালোবাসা এবং বিশ্বস্ততার মুখোমুখি হতে হবে যা এই দীর্ঘ 9 মাসে মার্জিত হতে হতে একটা বিমূর্ত ধারণায় পরিণত হয়েছে।
মুখোমুখি হতে হবে রক্তমাংসের গড়া সেই নারী মূর্তির, যাকে ঘিরে তার ভালোবাসার অনুভূতির জন্ম এবং যে এখন তার কাছে এই বিমূর্ত ধারণা মাত্র। সেই মুহূর্তে র্যাবেয়ারের মনে হচ্ছিল যে সময়ের গতি যদি হঠাৎ পেছনে ফিরে যেত, আবার যদি তিনি দুর্বিপাকের গোড়ার দিকের সেই মানুষটাতে ফিরে যেতে পারতেন, যার অন্তরের কামনা এবং চিন্তা ছিল মাত্র একটাই, কি করে পালিয়ে আবার নিজের প্রিয়ার কাছে ফিরে যাবেন। কিন্তু তিনি জানতেন তা এখন সম্পূর্ণ অসম্ভব। অনেক বদলে গেছেন তিনি এর ভেতর। প্লেগের এই কমাসে তার অন্তরে এমন একটা নিরাসক্ত ভাবের জন্ম হয়েছিল, যাকে হাজার যুক্তিতর্ক দিয়েও মন থেকে যেন সরাতে পারছিলেন না, যা একটা অবয়বহীন শঙ্কার মতো অনুক্ষণ তার অন্তরে ঘোরাফেরা করত। ইতিমধ্যে তিনি এমন চিন্তাও শুরু করেছিলেন যে বড় আকস্মিক প্লেগের উপশম হয়েছে। এখানকার এই পরিবর্তিত অবস্থার জন্যে নিজেকে যে তিনি প্রস্তুত করে নেবেন, সে সুযোগও পাননি তিনি। সুখ এবং আনন্দ যেন সম্পূর্ণ আকস্মিক, অপ্রত্যাশিতভাবে তার সামনে উপস্থিত হয়েছিল। বাস্তবে যা ঘটেছিল তা যেন তার সব প্রত্যাশাকেই ছাড়িয়ে যাচ্ছিল। র্যাবের এটাও অনুভব করেছিলেন যে হয়তো নিমেষের মধ্যে আবার তিনি তার সব কিছু ফিরে পাবেন। প্রদীপ্ত শিখার মতো আনন্দের শিহরণে লাফিয়ে উঠবে তার অন্তর, যাকে তুচ্ছ বলে উড়িয়ে দিতে পারবেন না তিনি। প্রকৃতপক্ষে প্ল্যাটফর্মের ওপর অপেক্ষমান সবাই তখন কতকটা সচেতনভাবে র্যাবেয়ারের মতো এই একই বিষয় উপলব্ধি করছিলেন। তাদের কথাই বলা হবে এখন। নিজের নিজের ব্যক্তিগত জীবনে ফিরে যাবার জন্যে সবাই যখন উন্মুখ, কিন্তু তা সত্ত্বেও তাদের ভেতর একটা সখ্যের ভাব পুরো মাত্রায় বজায় ছিল। নিজেদের মধ্যে হাসাহাসি করছিলেন তারা, খুশির দৃষ্টিতে তাকাচ্ছিলেন পরস্পরের দিকে। কিন্তু এগিয়ে আসা ইঞ্জিনের ধোঁয়া তাদের চোখে পড়তেই নিমেষের মধ্যে একটা দুর্বার উন্মত্ত আনন্দে তাদের অন্তর ছাপিয়ে উঠল। নির্বাসনের সেই অনুভূতি যেন ভেসে গেল তার সামনে। তারপর ট্রেন যখন স্টেশনের ভেতর এসে থামল, যে বিচ্ছেদকে একদিন মনে হতো অন্তহীন এবং অনেক ক্ষেত্রেই যার সূত্রপাত হয়েছিল এই প্ল্যাটফর্মের উপর এক মহা আনন্দময় লগ্নে, এখানেই আবার তার পরিসমাপ্তি ঘটল। দেখতে দেখতে শত শত বাহু দীর্ঘদিনের বঞ্চিত অধিকারকে ফিরে পাবার ব্যাকুল আগ্রহে এমন সব দেহকে জড়িয়ে ধরতে এগিয়ে গেল, হয়তো সময়ের ব্যবধানে যাদের সত্যিকারের আকৃতিও তখন তাদের স্মরণ ছিল না। র্যাবেয়ারের কথাই ধরা যাক। যে স্ত্রীলোকটা তার দিকে ছুটে আসছিলেন, তার দেহের দিকে তিনি যে একবার ভালো করে চাইবেন, সে অবসরটুকুও হল না। ইতিমধ্যেই স্ত্রী তার বুকের ওপর এসে ঝাঁপিয়ে পড়লেন। দু বাহু দিয়ে তিনি স্ত্রীর দেহটাকে জড়িয়ে ধরলেন। তারপর তার মাথাটাকে চেপে ধরলেন নিজের কাঁধের ওপর। মাথার সেই পরিচিত চুলগুলো ছাড়া এখন আর কিছুই তার চোখে পড়ছিল না। তার দু চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি সঠিকভাবে অনুধাবন করতে পারছিলেন না অশ্রুর কারণ তার সেই মুহূর্তের আনন্দ, না দীর্ঘদিনের চাপা দুঃখ। তিনি শুধু এইটুকু সচেতন ছিলেন যে অশ্রুর প্লাবন তাকে নিশ্চিতভাবে জানতে দিচ্ছিল না যে তার কাঁধের ফাঁকে লুকানো মুখটা কি সত্যি সেই মুখ, অসংখ্যবার তার স্বপ্নের মাঝে যার উদয় হতো না। এ মুখ কোন অপরিচিতার। সেই মুহূর্তে তার চারপাশের অন্য সবাই যারা বিশ্বাস করতেন অথবা অনুরূপ বিশ্বাসের ভান করছিলেন যে প্লেগ হয়তো বারে বারে এই পৃথিবীতে আসবে, কিন্তু তার ফলে মানুষের হৃদয়ের কোনো পরিবর্তন ঘটবে না, তারা যেমন আচরণ করছিলেন ঠিক সেই রকম আচরণ করবার ইচ্ছা জাগল তার মনে। পরস্পরকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে তারা নিজের নিজের বাসার দিকে ফিরে চললেন। বাইরের পৃথিবী সম্পর্কে তারা যেন তখন আর সচেতন ছিলেন না। প্লেগকে যে সম্পূর্ণ পরাভব মানানো গেছে, তার ওপর যে একটা সুনিশ্চিত জয় হয়েছে, সেটাই তখন ছিল সবার অন্তরের একমাত্র উপলব্ধি। এমনকি দুঃখ বেদনার কথাও যেন তখন সবাই ভুলে গেলেন তাদের দুর্দশার কথা, যারা একই ট্রেনে তাদের সঙ্গে দেশে ফিরে দেখলেন প্ল্যাটফর্মে তাদের জন্য কেউ অপেক্ষা করে নেই। প্রিয়জনদের দীর্ঘ নীরবতা একদিন তাদের অন্তরে যে আশঙ্কার জন্ম দিয়েছিল, এখন বাসায় ফিরে হয়তো দেখবেন সেই আশঙ্কা সত্যি। এই ভেবে সেই অবস্থার মোকাবিলার জন্যে নিজেদেরকে প্রস্তুত করলেন। এই শেষোক্ত ব্যক্তিদের জন্যে, যাদের তখন থেকে একমাত্র সহচর হয়ে দাঁড়ালো এই নতুন শোক, যারা সারা জীবন ধরে বিয়োগ ব্যথা স্মৃতিকে বয়ে বেড়াবার জন্যে নিজেদেরকে সমর্পণ করতে প্রস্তুত হলেন, এইসব অসুখী মানুষদের জন্য সবকিছু হয়ে দাঁড়ালো সম্পূর্ণ ভিন্ন। বিচ্ছেদের চরম বেদনা তাদের জন্য প্রত্যক্ষ হয়ে উঠল।
এইসব মা, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা এবং প্রিয়জন মৃত্যুর গহ্বরে মুঠো কালিচুনের তলায় ঢাকা পড়ে যাওয়ার জন্যে, অথবা মৃত্যুর পর সামান্য এক মুঠো ভস্মে রূপান্তরিত হয়ে যাওয়ার জন্যে, যাদের অন্তরে আনন্দের উৎস চিরদিনের জন্য এইভাবে শুকিয়ে গেল, তাদের জন্যে কিন্তু প্লেগের দুর্বিপাকের সত্যি অবসান হলো না। কিন্তু এইসব নিঃসঙ্গ শোকার্ত মানুষদের কথা কেই বা চিন্তা করছিল তখন? সকাল থেকে যে একটা দমকা বাতাস বইছিল, এখন আর ছিল না সেটা। সূর্য উঠে এসেছিল মাথার উপর, স্রোতের মতো অবিরাম ধারার শান্ত সূর্যের কিরণ নেমে আসছিল শহরের উপর। নির্মল ঢালা নীল আসমানের নিচে পাহাড়ের উপরের দুর্গ থেকে অবিরাম গোলাবর্ষণের শব্দ ভেসে আসছিল। আমাদের অগ্নি পরীক্ষার সবে শেষ হয়েছে, অথচ তার স্মৃতি মন থেকে সম্পূর্ণ মুছে যাওয়া তখনও শুরু হয়নি। এরই মাঝামাঝি যেসব ঘটনাবহুল মুহূর্ত, সেগুলো উদযাপনের জন্য সবাই রাস্তায় বেরিয়ে এসেছিল। রাস্তায় রাস্তায় পার্কে পার্কে মানুষ নাচতে শুরু করেছিল। 24 ঘন্টায় রাস্তার মোটরগাড়ির সংখ্যা বাড়ল দ্বিগুণ। ক্রমে অধিক সংখ্যক গাড়ি রাস্তার মোড়ে মোড়ে উৎসবমুখর জনতার সামনে আটকা পড়ে যেতে থাকল। সারাটা বিকালভর গির্জার ঘণ্টা বেজে চলল পুরো দমে। তাদের প্রতিধ্বনিতে নীল আর সোনালি আকাশ ভরে উঠল যেন। সত্যি সত্যি শহরের প্রত্যেকটা গির্জায় দুর্বিপাকের হাত থেকে মুক্তিলাভ উপলক্ষে ত্রাণকার্যকে ধন্যবাদ জানাবার জন্য প্রার্থনা চলছিল। সঙ্গে সঙ্গে আনন্দ ফুর্তির আড্ডাগুলো ভরে উঠছিল। প্রত্যেকটা কাফেতে মদের শেষ বোতলটা পর্যন্ত বার করে আনা হলো। কেউ একবার ভাবলও না পরবর্তী দিনের কথা। প্রত্যেকটা মদের দোকানের সামনে দেখা যাচ্ছিল উত্তাল জনতা। প্রেমিক প্রেমিকারাও ছিল তাদের ভেতর। পরস্পরকে সোহাগ করছিল তারা সবার সামনে। কে কি ভাবছে খেয়াল দিচ্ছিল না সেদিকে তারা। সবাই হাসছিল, প্রাণ ভরে চিৎকার করছিল কেউ বা। দীর্ঘ কয়েক মাস ধরে জীবনের শিখা যেন ক্ষীণ ম্রিয়মাণ হয়ে পড়েছিল সবার জন্যে। তাই সংকট থেকে মুক্তিলাভের স্বর্ণোজ্জ্বল দিনটি পালনের উপলক্ষে সবাই যেন অন্তরের চাপা অনুভূতিকে বেপরোয়াভাবে উজাড় করে দিচ্ছিল। পরদিন থেকে আবার শুরু হবে বাস্তব জীবন, শুরু হবে তার বাধা নিষেধ। কিন্তু এই মুহূর্তে সমাজের সর্বস্তরের মানুষ অবাধে পরস্পরের সঙ্গে মেলামেশা করছিল, ভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে ফেলছিল সবাই সবাইকে। মনে হচ্ছিল আসন্ন মৃত্যুর ভয়ও কার্যত যে সমতা বিধান করতে পারেনি, মুক্তির এই আনন্দমুখর লগ্নে শেষ পর্যন্ত তা যেন সম্ভব হয়েছিল। কিন্তু বাইরের আড়ম্বরপূর্ণ এই যে আনন্দ উচ্ছ্বাস, এ ছিল সেদিনের শহরের জীবনধারার একটা দিক মাত্র। সেদিনের সন্ধ্যায় যারা শহরের রাস্তাটা ভরে তুলেছিলেন, তাদের অনেকেই বাইরে একটা শান্তি প্রশান্তির ভাব দেখালেও ভেতরে ভেতরে অন্য এক ধরনের সূক্ষ্মতর আনন্দ উপভোগ করছিলেন। র্যাবের এবং তার স্ত্রীও ছিলেন এই দলে। বাস্তবিকই অনেক স্বামী স্ত্রী, এমনকি সম্পূর্ণ পরিবারের লোকজনদের দেখে মনে হচ্ছিল তারা যেন সাধারণভাবে বেড়াতে বেরিয়েছেন, তাছাড়া কিছু নয়। প্রকৃতপক্ষে একদিন তারা যেসব জায়গায় দুঃখ দুর্দশা ভোগ করেছিলেন, এখন যেন প্রবল উচ্ছ্বাসের সঙ্গে সেই সব স্থানগুলোর কথা স্মরণ করছিলেন। আবার নতুন যারা শহরে এসেছিলেন, বেড়াতে বেড়াতে তাদেরকে তারা প্লেগের আক্রমণের ছোট বড় সাক্ষরতার ধ্বংসাবশেষ দেখাচ্ছিলেন। তারা নিজেরা দুর্বিপাক ভোগ করেছেন, তারপর কোনো রকমে প্রাণে বেঁচে গেছেন। তারা ছিলেন এর সাক্ষী। এইসব দেখানো শোনানোর ব্যাপারে তারা শুধু পরিচালকের কাজ করছিলেন। নিজেদের ব্যক্তিগত শঙ্কার কথা উল্লেখ না করে তারা শুধু সাধারণভাবে প্লেগের বিপদের কথা গল্প করছিলেন। এই গল্প করাটা ছিল এক ধরনের শান্ত আনন্দ উপভোগ, অনেকটা সাধারণ আমোদ প্রমোদের মতো। কিন্তু আবার অনেক ক্ষেত্রে শহরের চারপাশে এই ঘুরে বেড়ানোর ভেতরেও অনেক আবেগ এবং উচ্ছ্বাসের ব্যাপার ছিল। যেমন এইভাবে বেড়াতে বেড়াতে কোনো কোনো পুরুষ, যার সঙ্গে তার ব্যক্তিগত অভিজ্ঞতার অনেক কোমল স্মৃতি জড়িয়ে আছে, এমনই একটা স্থানের দিকে আঙুল দেখিয়ে তার সঙ্গের মেয়ে বা স্ত্রী লোকটা বলেছিল, এই জায়গাটা ঠিক এমনই এক সন্ধ্যায় তোমাকে কাছে পাবার জন্যে ভারী ইচ্ছে হচ্ছিল জেনি, কিন্তু তখন কোথায় পাবো তোমাকে। এমনই আবেগপ্রবণ যেসব লোক সেদিন শহরের রাস্তায় বেড়াতে বেরিয়েছিলেন, তাদেরকে সহজেই চিহ্নিত করা চলত। বিক্ষুব্ধ জনতার মাঝে তারা যেন ছিলেন ফিসফিসানির মরুদ্যান। সবকিছু ছোঁয়াচ থেকে দূরে সরে তারা যেন নিজেদের মধ্যে নিজেরা বিভোর হয়েছিলেন। পার্কে বা উদ্যানে যে উৎসবের বাজনা বাজছিল, তার চেয়ে অনেক জোরালোভাবে তারাই যেন প্রকাশ করছিলেন মুক্তির সত্যিকারের সুখ আনন্দকে। মহাবিষ্ট, পরস্পরের দেহলগ্ন, প্রায় নির্বাক,
পরিতৃপ্ত মানুষের যে অহমিকা অন্যায়ের স্পর্ধা, তা যেন পরিস্ফুট তাদের চোখে মুখে। আনন্দ উৎসবের সেই হট্টগোলের ভেতর এইসব একমাত্র প্রেমিক প্রেমিকারাই যেন ঘোষণা করছিলেন প্লেগের অবসান হয়েছে। অবসান হয়েছে সন্ত্রাসের রাজত্বের। সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তারা যেন শান্তভাবে অস্বীকার করে যাচ্ছিলেন এই কিছুদিন আগেও মানুষকে এক উন্মাদ পৃথিবীতে বাস করতে হচ্ছিল, যেখানে নির্দ্বিধায় মানুষকে মশা মাছির মতো হত্যা করা হতো। অস্বীকার করে যাচ্ছিলেন প্লেগের সেই সুনির্দিষ্ট বর্বরতা, পূর্বপরিকল্পিত উন্মত্ততা, বা যা তাৎক্ষণিক বা তৎকালীন নয় এমন সব কিছু সম্পর্কে মনের ভেতর জন্ম দিয়েছিল একটা ঘৃণ্য স্বাধীনতার। আর অস্বীকার করছিলেন সবাগারের সেই কঠিন দুর্গন্ধকে, যার জন্যে যেসব মানুষ প্লেগের শিকার হতো না তাদের অনুক্ষণ মনে হতো যেন শ্বাসরোধ হয়ে আসছে। সংক্ষেপে তারা যেন অস্বীকার করছিলেন এই কিছুদিন আগেও আমরা ছিলাম অভিশাপগ্রস্ত এমন এক জনসমাজ, যার কিছু অংশ প্রতিদিন শহরের সেই মস্ত ৪ লিটার ইন্ধন জোগাতে গিয়ে তেলতেলে ধোঁয়ার আকারে নিঃশেষ হয়ে যেত, আর বাকি অংশ এক অসহায় বন্দিত্বের মাঝে সেই একই পরিণতির অপেক্ষায় দিন গুনত। গির্জার ঘণ্টা, বন্দুকের আওয়াজ, বাজনার সুমধুর তান, কানে তালা লাগানো বহু কণ্ঠের চিৎকার ইত্যাদির মিলিত গর্জনের ভেতর দিয়ে সেদিন পরন্ত বেলায় ডাক্তার রিও যখন নিঃসঙ্গ অবস্থায় শহরের উপকণ্ঠের দিকে যাচ্ছিলেন, সেই সময়টায় অন্তত এরকম একটা ধারণা তার কাছে সুস্পষ্ট হয়ে উঠেছিল, মাঝে ১-৮ দিন যে বিশ্রাম নেবেন সে উপায় তার ছিল না। কারণ রোগীদের তো আর ছুটি নেই। সারাটা শহরকে ঘিরে বিরাজ করছিল যে একটা স্বচ্ছ শান্ত আলো, তার ভেতর থেকে কাবাব এবং মদের গন্ধও ভেসে আসছিল। তার চারপাশে আনন্দ উজ্জ্বল অসংখ্য মুখ তাকিয়েছিল উজ্জ্বল আকাশের দিকে। কামনাজড়িত অস্ফুট কণ্ঠের চিৎকারের সঙ্গে সঙ্গে নারী পুরুষ পরস্পরকে নিবিড় আলিঙ্গনে জড়িয়ে ধরছিল। তাদের গণ্ডদেশ চিকচিক করে উঠছিল। হ্যাঁ, সত্যিই এবার মনে হচ্ছিল প্লেগের অবসান হয়েছে। অবসান হয়েছে সন্ত্রাসের। প্রবল আবেগ ভরে নারী পুরুষ যে তাদের বাহু পরস্পরের দিকে প্রসারিত করে দিচ্ছিল, তা থেকেই সুস্পষ্ট হয়ে উঠছিল প্লেগ আর তার সন্ত্রাসের অর্থ কী ছিল। গভীরতর অর্থে নির্বাসন এবং বঞ্চনা বলতে যা বোঝায় এ ছিল তাই। এই প্রথম ডাক্তারিও অনুভব করলেন রাস্তায় চোখে পড়ত যেসব মুখ, তাদের ভেতর তিনি যে একটা পারিবারিক সাদৃশ্য লক্ষ্য করতেন তার বোধহয় একটা সংজ্ঞা দেয়া সম্ভব। এর জন্য প্রয়োজন ছিল শুধু নিজের চারপাশে একটু গভীরভাবে দৃষ্টি দেবার। প্লেগ আর তার দুর্দশা এবং বঞ্চনার অবসান হবার পর এইসব নরনারী এতদিন ধরে যে ভূমিকায় অভিনয় করে আসছিলেন তা যেন এখন তাদের চেহারায় সুস্পষ্টভাবে প্রকাশ পাচ্ছিল। তারা যে বিদেশি, এতদিন ধরে সুদূর বিদেশে নির্বাসিত জীবনযাপন করে যাচ্ছিলেন, সেটা প্রকাশ পেত প্রথমে তাদের চেহারায়, পরে তাদের পোশাক পরিচ্ছদে। প্লেগ শুরু হবার পর যেদিন থেকে শহরের গেট বন্ধ করে দেয়া হয়, সেদিন থেকে তারা যে জীবন্ত উষ্ণতা মানুষকে সবকিছু ভুলিয়ে রাখে তা ছোঁয়াচ হারিয়ে ফেললেন। সেদিন থেকে তাদের জন্য শুরু নির্বাসিত জীবন। সেদিন থেকে শহরের বিভিন্ন অঞ্চলে প্রত্যেক স্ত্রী পুরুষের অন্তরে পুনর্মিলনের আকুতি জাগতে থাকে। হয়তো এই আকুতির মাত্রা সব ক্ষেত্রে এক ছিল না, হয়তো তাদের প্রত্যেকের আকুতি এক রকমেরও ছিল না, কিন্তু প্রত্যেকের জন্যই এই পুনর্মিলনের পথ ছিল একইভাবে বন্ধ। অনুপস্থিত প্রিয়জনকে ফিরে পাবার জন্যে তাদের অধিকাংশ অন্তরে একটা প্রবল আকাঙ্ক্ষা জাগত এক উষ্ণদেহের সান্নিধ্য লাভের, অপরের ভালোবাসা পাবার, অথবা নিছক অভ্যাসের বশে যে জীবন একদিন তাদের কাছে প্রিয় হয়ে উঠেছিল সেই জীবনকে ফিরে পাবার। অনেকে নিজেদের অজান্তেই প্রিয়জনদের সাহচর্য থেকে বঞ্চিত হবার জন্যে বন্ধুত্ব রক্ষার সাধারণ মাধ্যম চিঠি, ট্রেন বা নৌকা এগুলোর সাথে বন্ধুদের সঙ্গে সংযোগ রক্ষা করার অক্ষমতার জন্যে মনে মনে গভীর দুঃখ অনুভব করতে থাকেন। আবার কেউ কেউ, তারা অবশ্য সংখ্যায় কম, তারেও নিজেও ছিলেন এই দলেরই একজন, এমন কিছুর সঙ্গে পুনর্মিলনের কামনা করতেন যার সঠিক সংজ্ঞা হয়তো তাদের জানা ছিল না, কিন্তু যা তাদের কাছে মনে হতো পৃথিবীতে একমাত্র কামনার বস্তু। হয়তো উপযুক্ত সংজ্ঞার অভাবেই কোনো কোনো ক্ষেত্রে তারা তার নাম দিয়েছিলেন শান্তি। ডাক্তার রিও একইভাবে হেঁটে চললেন। যতই তিনি সামনের দিকে অগ্রসর হতে থাকলেন, রাস্তায় মানুষজনের ভিড় বাড়তে থাকল, তেমনি বাড়তে থাকল শোরগোল। ডাক্তারের মনে হলো যতই তিনি এগুচ্ছেন তার গন্তব্যস্থান দূরে সরে যাচ্ছে। ক্রমেই তিনি যেন সেই বিক্ষুব্ধ কলকণ্ঠ
জনস্রোতের মাঝে মিশে যাবার একটা আকর্ষণ অনুভব করতে থাকলেন। জনসমুদ্রের মাঝে থেকে যে চিৎকার উঠেছিল ধীরে ধীরে, তা তিনি অনুধাবন করলেন। এই চিৎকারের সবটা না হলেও তার কিছুটা ছিল তার নিজের অনুভূতির প্রকাশ। সত্যিই তো, তারা সবাই একই সঙ্গে দুঃখ যন্ত্রণা ভোগ করেছেন। তাদের ওপর চাপিয়ে দেয়া এক নিষ্ঠুর অবসরের জন্যে, এমন এক নির্বাসনের জন্যে যার কোনো উপশম ছিল না, এমন এক তৃষ্ণার জন্যে যার কোনো নিবৃত্তি ছিল না। এবং এই দুঃখ যন্ত্রণা যতখানি ছিল দৈহিক, ঠিক ততখানি ছিল মানসিক। রাশি রাশি শবের স্তূপের ভেতর থেকে, সাধারণ কথায় বলে নিয়তি তার সতর্কবাণীর ভেতর থেকে, অ্যাম্বুলেন্সের ঘণ্টার ঝনঝনানির ভেতর থেকে, প্রত্যেকের মনের ভেতর বিরামহীন স্রোতধারার মতো একের পর এক যে শঙ্কা জাগত, তার ভেতর থেকে, তাদের অন্তরে বিদ্রোহের নিষ্ঠুর বেদনাদায়ক যে অনুভূতি জাগত, তার ভেতর থেকে, এবং সবশেষে এই সব কিছুর মিলিতেও যে বিভীষিকা, তার ভেতর থেকে একটা জোরালো কণ্ঠে যেন অনুক্ষণ এই পরিত্যক্ত সন্ত্রস্ত জনতার কানে বাজত। একটা জোরালো কণ্ঠ যেন অনুক্ষণ তাদেরকে আকাঙ্ক্ষিত ভূমিতে, নিজের দেশে ফিরে যাবার জন্য আহ্বান জানাত। আর এই আকাঙ্ক্ষিত ভূমির অবস্থান ছিল এই শ্বাসরোধকারী রুদ্ধকণ্ঠ শহরের 4 দেয়ালের বাইরে। অবস্থান ছিল পাহাড়ের সুবাসিত লতাগুল্মের মাঝে, সমুদ্রের উত্তাল উর্মির মাঝে, নির্মল মুক্ত আকাশের নিচে, ভালোবাসার আলিঙ্গনের মাঝে। প্রগাঢ় বিরক্তির সঙ্গে এই সব কিছুকে পেছনে ফেলে তারা সবাই যেন ফিরে যেতে চাইত হারিয়ে যাওয়া এক আবাস ভূমিতে, নির্বিঘ্ন প্রশান্তির কোলে। এই যে নির্বাসন, পুনর্মিলনের এই যে একটা দুর্বার আকাঙ্ক্ষা, এদের অর্থ যে সত্যি কি সে সম্পর্কে কিন্তু ডাক্তার রিওর কোনো ধারণাই ছিল না। দুপাশের মানুষের ভিড় ঠেলতে ঠেলতে এখানে ওখানে দু একটা পরিচিত মুখের দেখা পেতে যতই তিনি এমন এমন রাস্তায় এসে পড়তে থাকলেন যেখানে মানুষজনের ভিড় অনেক কম, ততই তিনি যেন উপলব্ধি করতে থাকলেন এসবের সত্যিই কোনো গূঢ় অর্থ আছে কিনা সে প্রশ্ন অবান্তর। মানুষ নিজের নিজের প্রত্যাশার উত্তরে কে কি পেয়েছে শুধু সেটুকুই বিচার্য। এরপর থেকে প্রত্যাশার উত্তরে যে কে কি পেয়েছিল তার ডাক্তার রিওর অজানা ছিল না। এবং যেহেতু এখন তিনি শহরের প্রায় উপকণ্ঠে জনশূন্য পথে এসে পড়েছিলেন, এসব সম্পর্কে তার উপলব্ধি আরও গভীরতর হল। যারা সারা অন্তর দিয়ে শুধু কামনা করেছিলেন নিজের প্রিয়জনকে গৃহে ফিরে পেতে এবং সেই আশায় এই ছোট শহরটাকে আঁকড়ে ধরেছিলেন, তাদের কেউ কেউ সে প্রত্যাশার পুরস্কার পেয়েছিলেন। অবশ্য যদিও তাদের ভেতর এখনও এমন অনেকেই ছিলেন যারা তখনও নিঃসঙ্গ অবস্থায় পথে পথে ঘুরে বেড়াচ্ছিলেন, কারণ তখনও তার আকাঙ্ক্ষিত প্রিয়জনকে ফিরে পাননি। আর মোটামুটিভাবে সুখী হয়েছিলেন তারা, যাদেরকে এই সময় দুরকম বিচ্ছেদের শিকার হতে হয়নি, যা আমাদের অনেকের ভাগ্যেই ঘটেছিল। বিশেষ করে তাদের যারা প্লেগ শুরু হবার আগে নিজেদের ভালোবাসার সম্পর্ককে প্রথম থেকেই একটা শক্ত ভিত্তির ওপর গড়ে তুলতে পারেননি, বরং দীর্ঘদিন ধরে অন্ধভাবে শুধু হাতড়েছেন সেই বোঝাপড়ার জন্যে, যাকে আয়ত্তে পাওয়াটা সময় সাপেক্ষ এবং বড় কঠিন, কিন্তু যা পরিশেষে যাদের ভেতর প্রকৃতিগত কোনো রকম মিল নেই এমন প্রেমিক প্রেমিকার মধ্যেও একটা ভালোবাসার বাঁধন গড়ে তুলতে সাহায্য করে। এই শ্রেণীর লোকেরা, ডাক্তার রিও নিজেও ছিলেন তাদের একজন, খুব বড় একটা হঠকারিতা করে ফেলেছিলেন। তারা সময়ের ওপর বড় বেশি করে নির্ভর করতে চেয়েছিলেন, যার ফলে এখন তাদের বিচ্ছেদ হয়ে দাঁড়িয়েছিল চিরন্তন। অপর যারা ছিলেন, যেমন রাবেয়ার, যাকে ডাক্তার রিও সেদিন সকালে বলেছিলেন, এখন শুধু সাহস চাই, আপনার চিন্তাভাবনাই যে ঠিক তা প্রমাণ করাটা এখন সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। তারা যে প্রিয়জন চিরতরে হারিয়ে গেছে বলে ভেবেছিলেন, তাকেই এখন আবার ফিরে পেয়ে নির্দ্বিধায় আগ্রহের সঙ্গে নিজের মাঝে টেনে নিয়েছিলেন। আর যাই হোক, অন্তত সামনের কিছুদিন যে তাদের সুখে শান্তিতে কাটবে সে নিশ্চয়তা ছিল। তাদের ভেতর এখন এই উপলব্ধি জেগেছিল যে পৃথিবীতে যদি সত্যি এমন কিছু থাকে যা পাবার জন্যে মানুষ চিরদিন মনে প্রাণে কামনা করে এসেছে এবং কখনো কখনো হয়তো পেয়েছেও, তা হচ্ছে মানুষের ভালোবাসা। কিন্তু যারা ব্যক্তি মানুষের ভালোবাসার ঊর্ধ্বে কিছুর প্রত্যাশা করেছিলেন, যারা এমন একটা কিছুর জন্য হৃদয়ে আকুলতা পোষণ করে চলেছিলেন যাকে কল্পনায়ও ছোঁয়া যায় না, তাদের সে আকুলতার কোনো উত্তর মেলে না। তারও যে দুর্লভ শান্তির কথা প্রায়ই বলতেন, সে শান্তি তিনি পেয়েছিলেন, কিন্তু পেয়েছিলেন মৃত্যুর মাঝে। তা পেয়েছিলেন এত দেরিতে, যখন তার আর কোনো মূল্য ছিল না তার কাছে। অপর যারা ছিলেন
যাদেরকে ডাক্তার রিও সেদিনের সেই পড়ন্ত বেলার বিলীয়মান আভায় প্রতিটি গৃহে দরজার সামনে দাঁড়িয়ে ব্যাকুল আগ্রহে পরস্পরকে নিবিড়ভাবে জড়িয়ে ধরতে, একটা ক্ষুধার্ত দৃষ্টিতে পরস্পরের মুখের দিয়ে চেয়ে থাকতে দেখেছিলেন। তারা যদি তাদের আকাঙ্ক্ষিত বস্তুকে পেয়ে থাকেন, তা পেয়েছিলেন শুধু এই কারণে যে তারা এমন একটা কিছুর প্রত্যাশা করেছিলেন যা সহজেই নাগালের মধ্যে পাওয়া যায়। রাত এবং কটার্ড যেখানে থাকতেন, সেই রাস্তাটার মোড় ঘুরতেই ডাক্তারিও উপলব্ধি করলেন যে এটা হয়তো কিছুটা সঙ্গত যে যাদের কামনা ব্যক্তি মানুষ আত্মার ক্ষুদ্র, অথচ যা সময়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেই ভালোবাসাকে পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ, তারা যে মাঝে মাঝে তাদের সেই কামনার সার্থকতা খুঁজে পাবে, তার উপযুক্ত পুরস্কার লাভ করবে। এই ঘটনাপুঞ্জি এখন সমাপ্তির মুখে। সুতরাং মনে হয় ডাক্তার বার্নার্ড রিও নিজেই যে এর কাহিনীকার, সেই স্বীকারোক্তির এটাই হচ্ছে উপযুক্ত মুহূর্ত। কিন্তু একেবারে শেষের কয়েকটা দৃশ্য বর্ণনার আগেই কেন যে তিনি এই ঘটনাপুঞ্জি সংকলনের দায়িত্ব নিজের ওপর তুলে নিয়েছিলেন, তার সমর্থনে কিছু বলতে চান। সেই সঙ্গে এটাও লিপিবদ্ধ করতে চান যে একেবারে গোড়া থেকেই তিনি স্থির করে নিয়েছিলেন যে একজন নিরপেক্ষ দর্শক হিসেবে তিনি সমস্ত ঘটনা বর্ণনা করবেন। যখন শহরে প্লেগের দাপট চলছিল, তখন পেশাগত কারণে তাকে শহরের বহু লোকের সংস্পর্শে আসতে হয় এবং প্লেগের সম্পর্কে তাদের বিভিন্ন মতামত জানবারও সুযোগ ঘটে তার। সুতরাং তিনি যা যা দেখছিলেন বা শুনেছিলেন, সেগুলো সম্পর্কে সঠিক বর্ণনা দেবার উপযুক্ত যোগ্যতা তার ছিল। কিন্তু এই বর্ণনা দেবার সময় যেখানে যে সীমারেখা রক্ষা করা বাঞ্ছিত তা তিনি করেছেন। দৃষ্টান্তস্বরূপ সাধারণভাবে তিনি শুধু সেই সব জিনিসের বর্ণনা দিয়েছেন যেগুলো তিনি স্বচক্ষে দেখেছেন। যাদেরকে তার সঙ্গে সমভাবে এই দুর্বিপাকের যন্ত্রণা ভোগ করতে হয়েছিল, তাদের কারো ওপর এমন কোনো চিন্তাভাবনা আরোপ করেননি যা সাধারণ বিচারে তাদের পক্ষে সঙ্গত বলে মনে হয় না। আর তিনি শুধু সেই সব দলিলপত্রই ব্যবহার করেছেন যেগুলো ক্রমেই হোক অথবা দুর্ঘটনার ফলেই হোক তার হস্তগত হয়। এক ধরনের অপরাধমূলক ঘটনার সাক্ষী দেবার জন্য তলব পেয়ে একজন বিবেকবান সাক্ষীর পক্ষে যতটুকু সংযম এবং দায়িত্বশীলতার পরিচয় দেয়া প্রয়োজন, তাও তিনি দেবার চেষ্টা করেছেন। কিন্তু তা সত্ত্বেও হৃদয় তাগিদে যারা ছিলেন এই দুর্বিপাকের শিকার, তিনি স্বেচ্ছাকৃতভাবে তাদের পক্ষ নেবার চেষ্টা করেছেন। তার সহ নাগরিকদের সঙ্গে যেগুলো ছিল তখনকার সময়ের একমাত্র নিশ্চয়তা, সেই সাধারণ নির্বাসন ভালোবাসা এবং দুর্দশার সমভাবে শরিক হয়েছে। তাই তিনি সত্যিকারভাবে দাবি করতে পারেন যে তখনকার দিনে এমন কোনো দুশ্চিন্তা বা সংকট ছিল না যাতে তিনি শরিক হননি। একজন সৎ এবং বিবেকবান সাক্ষী হিসেবে তার দায়িত্ব হচ্ছে শুধু সেইগুলোই সবার সামনে তুলে ধরা যা তখন মানুষ বলতো বা করত, যা তিনি বিভিন্ন প্রামাণিক দলিলপত্র থেকে উদ্ধার করতে পেরেছিলেন। ব্যক্তিগতভাবে যেখানে তিনি সংকটের সম্মুখীন হয়েছেন বা যেখানে তার মনে সন্দেহ জেগেছে, সেখানে তার কর্তব্য হচ্ছে নীরব থাকা। তা সত্ত্বেও যেখানে তিনি এই সব প্রসঙ্গের উল্লেখ করেছেন, তা করেছেন শুধু এই ভেবে যে সেগুলো হয়তো তার সহ নাগরিকদের তখনকার অবস্থার উপর আলোকপাত করবে, অথবা যেসব জিনিস তারা অধিকাংশ সময় কতকটা অভিভূতের মতো অনুভব করতেন, তা যতটা সম্ভব সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট চিত্র সবার সামনে ফুটিয়ে তুলতে সাহায্য করবে। প্রকৃতপক্ষে এই স্বেচ্ছা আরোপিত মৌনতা রক্ষার জন্যে তাকে সক্রিয়ভাবে তেমন কিছুই করতে হয়নি। প্লেগের নির্যাতন এবং দুঃখ যন্ত্রণার শিকার সেই অগণিত মানুষের কণ্ঠের সঙ্গে যখনই তার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা সংযোগ করবার প্রলোভন তার সামনে উপস্থিত হয়েছে, সঙ্গে সঙ্গে তার মনে চিন্তা জেগেছে যে তার এমন কোনো ব্যক্তিগত দুঃখ বেদনা নেই অপর সবাইকে যা শরিক হতে হয় না। ফলে ভয় পেয়ে তাকে ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পর্কে কোনো কিছু বলা থেকে বিরত থাকতে হয়েছে। আর তাছাড়া যে পৃথিবীতে দুঃখ বেদনা অধিকাংশ ক্ষেত্রেই নিঃসঙ্গ উপলব্ধির ব্যাপার, সেখানে এই বিরত থাকাটা এক ধরনের সুবিধাও বটে। সুতরাং সেক্ষেত্রে সবার পক্ষে থেকে কিছু বলাটাই নিশ্চয়তার পক্ষে সঙ্গত এবং সহজ। শহরে তখন অন্তত একজন লোক ছিলেন যার পক্ষ থেকে ডাক্তার রিওর বলার মতো কিছু ছিল না। এই লোকটার সম্পর্কে তারিও একবার ডাক্তার রিওকে বলেছিলেন, তার একটাই অপরাধ যে তিনি মনে মনে
এমন একটা কিছু অনুমোদন করেন যা নির্বিচারে নারী পুরুষ এবং শিশুদের হত্যার কারণ। বাকি যা কিছু তার দোষ, সেগুলো কিছুটা অনুধাবন করাটা সহজ এবং শুধু তারই জন্যে তাকে ক্ষমা না করে পারি না। সুতরাং এটাই সঙ্গত যে এই ঘটনাপঞ্জিও এই লোকটা, যার হৃদয় ছিল অন্ধ, অর্থাৎ যাকে বলে নিঃসঙ্গ, তার সম্পর্কে কিছু আলোচনা দিয়ে শেষ হবে। শহরের প্রধান রাস্তা, যেখানে উৎসবের হাসি আনন্দ তখনও পুরোদমে চলছিল, সেখান থেকে মোড় নিয়ে গ্রাত এবং কটার্ড যেখানে থাকতেন, সেই রাস্তায় ঢুকতেই ডাক্তার রিও দেখলেন একদল পুলিশ তার সামনে চলার পথ বন্ধ করে দাঁড়িয়ে গেছে। তখনকার সেই পরিবেশে এর চেয়ে বিস্ময়ের ব্যাপার আর কিছুই ছিল না তার কাছে। উৎসবের আনন্দ ফুর্তির দুরাগত শব্দের জন্যে শহরের এই স্বাভাবিক শান্ত অঞ্চলটাকে যেন আরও শান্ত বলে মনে হচ্ছিল। ডাক্তারের কল্পনায় স্থানটা ছিল যেমন শান্ত তেমনি নির্জন। মাফ করবেন ডাক্তার সাহেব, একজন পুলিশ বলল, আপনাকে ওপারে যেতে দিতে পারবো না। একটা পাগল বন্দুক নিয়ে সামনে যাকে দেখছে তার দিকেই গুলি ছুটছে। আপনি বরং এখানেই অপেক্ষা করুন, আপনার সাহায্যের প্রয়োজন পড়তে পারে। এমন সময় ডাক্তার দেখলেন গ্রাদ তার দিকে এগিয়ে আসছেন। আসলে কি যে ঘটেছিল সে সম্পর্কে গ্রাদের কোনো ধারণা ছিল না। পুলিশ তাকেও সামনে এগুতে দেয়নি, তারা শুধু তাকে জানিয়েছে তার বাসার দিক থেকেই গুলি আসছিল। রাস্তাটা ধরে সামনে কিছু দূর অগ্রসর হলেই তাদের বাসা। এখান থেকেও চোখে পড়ছিল সন্ধ্যার শান্ত আলো এসে পড়ছিল বাড়িটার সম্মুখ ভাগের ওপর। সামনেই যে পুলিশগুলো তাদের পথ আটকে দাঁড়িয়েছিল, তাদের থেকে আরও কিছু দূর গিয়ে আরেক দল পুলিশ ঠিক তেমনিভাবে পথে বাগড়া দিয়ে দাঁড়িয়েছিল। আর এই পুলিশ লাইনটার ঠিক পেছনেই দেখা যাচ্ছিল আশেপাশের প্রতিবেশীরা ত্রস্ত পায়ে এদিক ওদিক রাস্তা পার হচ্ছে। বাড়িটার ঠিক সামনের রাস্তাটুকু ছিল নির্জন। শূন্য স্কোয়ারটার মাঝখানে পড়েছিল একটা টুপি আর এক টুকরো ছেঁড়া মলিন কাপড়। আরও কিছুটা মনোযোগ দিয়ে লক্ষ্য করতেই তারা দেখতে পেলেন রিভলভার হাতে বেশ কিছু সংখ্যক পুলিশ বাড়িটার ঠিক সামনের বিভিন্ন দরজার আড়ালে দাঁড়িয়ে উকিঝুঁকি দিচ্ছে। গ্রাদরা যে বাড়িটায় থাকতেন তার জানালাগুলো বন্ধ, শুধু 3 তলার একটা জানালা খোলা, এবং সেটাও মনে হচ্ছিল আলগাভাবে মাত্র একটা কবজার উপর ঝুলছে। রাস্তায় কোথাও কোনো সারা শব্দ ছিল না, শুধু শহরের কেন্দ্রস্থল থেকে মাঝে মাঝে সঙ্গীতের শব্দ ভেসে আসছিল। আকস্মিক দুটো রিভলভারের গুলির আওয়াজ বেজে উঠল। গ্রাদের বাসার বিপরীত দিকের একটা বাড়ি থেকে রিভলভারের গুলি আসছিল। গুলিতে তাদের বাড়িটার 3 তলার সেই ভাঙা জানালাটা থেকে কয়েকটা টুকরো ছিটকে পড়ল দূরে। তারপর আবার চারদিকে নিস্তব্ধ। সারাদিনের আমোদ উৎসবের পর দূর থেকে সমস্ত ঘটনাটা ডাক্তার রিওর কাছে মনে হচ্ছিল অবান্তর, মনে হচ্ছিল স্বপ্নের মাঝে ঘটা একটা কিছু। আরে, ওটা তো কটার্ডের জানালা! হঠাৎ গ্রাদ চিৎকার করে উঠলেন, কিছুই বুঝতে পারছি না, আমি ভেবেছিলাম কটার্ড বোধহয় উধাও হয়েছেন। ওরা ওভাবে গুলি ছুটছে কেন? ডাক্তার রিওর সামনের পুলিশটাকে জিজ্ঞেস করলেন। বুঝছেন না, লোকটাকে ব্যস্ত রাখতে চাই, শুধু একটা পুলিশের গাড়ি এসে পড়ার অপেক্ষা করছি, তাতেই দরকারি মাল মশলা আসবে। সামনের দরজা দিয়ে কাউকে বাড়িতে ঢুকতে দেখলেই গুলি ছুটছে পাগল লোকটা। এই কিছুক্ষণ আগেও একজন পুলিশকে সে গুলিবিদ্ধ করেছে। কিন্তু তার এইভাবে গুলি ছোড়ার কারণ কি? আমারও তো সেই একই প্রশ্ন। রাস্তার ওপর কিছু লোক আনন্দ ফুর্তি করছিল। এমন সময় ছাদ থেকে কে একজন তাদের দিকে গুলি ছোড়ে। প্রথমে তারা ধরতেই পারেনি ব্যাপারটা। কিছুক্ষণ পরে আবার যেই গুলি আসে, তারা চিৎকার করতে করতে এদিক ওদিক ছুটতে থাকে। তাদের ভেতর একজন আহত হয়, বাকি সবাই ছুটে পালিয়ে যায়। মনে হয় হঠাৎ কারো মাথাটা বিগড়ে গেছে। চারিদিকের সেই শান্ত পরিবেশের ভেতর এক একটা মুহূর্তকে মনে হচ্ছিল অনন্তকালের মতো। হঠাৎ তারা রাস্তার অপর পারে একটা কুকুরকে বেরিয়ে আসতে দেখলেন। দীর্ঘ কয়েক মাস পরে এই প্রথম আবার কুকুর দেখতে পেলেন ডাক্তার রিও। রোগা হ্যাংলা গোছের একটা স্প্যানিয়েল। সম্ভবত তার মনিব এতদিন কুকুরটাকে লুকিয়ে রেখেছিল। দেয়ালের গা ঘেঁষে ধীরে ধীরে পা ফেলে এগুচ্ছিল কুকুরটা। বাড়িটার দরজার সামনে এসে থামল, বসে পড়ল রাস্তার উপর। তারপর গা থেকে মাছি তাড়াতে শুরু করল। পুলিশদের কেউ কেউ শীষ দিয়ে কুকুরটাকে সাবধান করে তাড়িয়ে দেবার চেষ্টা করল। কুকুরটা একবার তার মাথাটা তুলল, সামনের রাস্তার উপর এগিয়ে এলো,
রাস্তার উপরে পড়ে থাকা সেই টুপিটা শুকলো বার কয়েক। এমন সময় 3 তলার সেই জানালাটা থেকে প্রচণ্ড শব্দে রিভলভারের একটা গুলি এসে লাগলো তার দেহে। কতগুলো পেঠাকে একসঙ্গে তাল করে উপরের দিকে ছুড়ে দিলে যেমন দেখায়, কুকুরটা শূন্যে তেমনি একটা ডিগবাজি খেল। পাগুলো দিয়ে শূন্যের মাঝে কি যেন ধরবার চেষ্টা করল, তারপর একপাশে কাত হয়ে পড়ে গেল। আবার চারদিকে নিস্তব্ধ। সূর্যটা ইতিমধ্যে আরো কিছুটা নিচে হেলে পড়েছিল। ছায়াটা এসে পড়েছিল এখন জানালা বরাবর। হঠাৎ ক্যাচ করে ব্রেক কষার একটা শব্দ। ডাক্তার রিওর পেছনেই রাস্তার উপর একটা গাড়ি এসে থামল। এই যে এসে পড়েছে, একজন পুলিশ বলল। বেশ কয়েকজন পুলিশ অফিসার গাড়ির ভেতর থেকে রাস্তার উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর গাড়ির ভেতর থেকে তারা নামিয়ে আনলো দড়ির মস্ত তাল একটা মই এবং অয়েল ক্লথে ঢাকা আয়তকার দুটো মোড়ক। এবার তারা সবাই গ্রাবদের বাসার বিপরীত দিকে যে বাড়িগুলো, তারই পেছনের একটা গলির ভেতরে গিয়ে ঢুকল। যদিও কিছুই দেখা যাচ্ছিল না, মিনিটখানেক যেতে না যেতে মনে হলো প্রত্যেকটা বাড়ির সামনের দরজায় নড়াচড়া শুরু হয়েছে। তারপর আবার কিছুক্ষণ ধরে অপেক্ষা। কুকুরটার নড়াচড়া ইতিমধ্যেই থেমে গিয়েছিল। তার দেহের চারপাশে অল্প কিছুটা জায়গা জুড়ে জমে যাওয়া কালো রক্ত চকচক করছিল। আকস্মিক বিপরীত দিকের বাড়িগুলোর একটা জানালা থেকে এক ঝাঁক মেশিন গানের গুলি এসে পড়ল। পুলিশ অফিসাররা ইতিমধ্যে পেছন দিকের দরজা দিয়ে এই বাড়িগুলোতে ঢুকে পড়েছিলেন। তারা তখনও কটার্ডের জানালার দিকে লক্ষ্য করে সমানে মেশিন গান থেকে গুলি ছুটছিলেন। জানালাটা দেখতে দেখতে টুকরো টুকরো হয়ে উড়ে গেল। দেয়ালে সেখানে শুধু একটা বড় ফাঁক রয়ে গেল। রাত এবং ডাক্তার রিও যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকে দেয়ালের এই ফাঁক দিয়ে কিছুই দেখা যাচ্ছিল না। প্রথম মেশিন গানটা এবার থেমে গেল। রাস্তার সেই একই পারের আরও কিছুটা সামনে একটা বাড়ি থেকে সম্পূর্ণ ভিন্ন দিক থেকে লক্ষ্য নিয়ে দ্বিতীয় একটা মেশিন গান গুলি ছোড়া শুরু করল। এবার স্পষ্টত গুলির লক্ষ্য ছিল জানালার সেই ফাঁকটা। কিছুক্ষণের মধ্যে বেশ কিছু পরিমাণ ইট এবং চুল সুরকি ভেঙে পড়ল ফুটপাতের ওপর। ঠিক সেই মুহূর্তে 3জন পুলিশ অফিসার রাস্তার ওপর থেকে গুলি ছুটতে ছুটতে কটার্ডের বাসার সদর দরজার ভেতরে ঢুকে পড়ল। মেশিনগান থেকে গুলি ছোড়া আবার বন্ধ হলো। তারপর কিছুক্ষণ ধরে শুরু হলো আবার আগের মতো সেই অপেক্ষা। বাড়িটার ভেতর দুটো চাপা বিস্ফোরণের শব্দ শোনা গেল। তারপরেই শুরু হলো ছোটাছুটি, হুড়োহুড়ি। ছোটাছুটি ক্রমেই বাড়তে থাকল। সবশেষে দেখা গেল রাতের পোশাক পরা খুদে একটা লোক প্রাণপণ চিৎকার করছে, আর পুলিশ তাকে টেনে হিঁচড়ে দরজার বাইরে আনবার চেষ্টা করছে। হঠাৎ যেন একটা সংকেত পেয়ে আশেপাশের সমস্ত বাড়ির জানালাগুলো প্রায় একসঙ্গে খুলে গেল। প্রত্যেক জানালায় দেখা গেল উৎসুক মুখ। সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বাড়ির সদর দরজাগুলো খুলে গেল। মানুষ বেরিয়ে আসতে লাগলো রাস্তার উপর। পুলিশদের লাইন ভেঙে দেবার জন্য ঠেলাঠেলি শুরু হলো। ডাক্তার রিও এরই ভেতর এক ফাঁকে খুদে লোকটার চেহারা দেখবার সুযোগ পেলেন। রাস্তার ওপর দাঁড় করিয়ে রাখা হয়েছিল তাকে। তার 2 হাত পেছন দিকে পিঠ মোড়া করে ধরে রেখেছিল 2জন পুলিশ অফিসার। সমানে চিৎকার করছিল সে। একজন পুলিশ সামনের দিকে এগিয়ে লোকটা চোয়ালে কড়া দুটো ঘুষি বসিয়ে দিল। বেশ ভেবেচিন্তে সজ্ঞানেই যেন সে করল কাজটা। মনে হচ্ছে কটার্ড। উত্তেজিত তীক্ষ্ণ কণ্ঠে গ্রাত চিৎকার করে উঠল। কটার্ড শেষ পর্যন্ত পাগল হয়ে গেলেন? কটার্ড পিছু হটে চিত হয়ে রাস্তার ওপর শুয়ে পড়লেন। রাস্তার ওপর গড়াগড়ি যেতে থাকলেন। সঙ্গের একটা পুলিশ সজোরে একটা লাথি মারল তার দেহে। সমবেত জনতার ক্ষুদ্র একটা অংশ ভিড় ঠেলে ডাক্তার রিও এবং তার বন্ধুর দিকে এগিয়ে গেল। সরে দাঁড়ান, পুলিশ গর্জে উঠল। একে একে কটার্ড তাকে ধরে নিয়ে যাচ্ছিল যে পুলিশগুলো এবং তাদের অনুসরণ করছিল যে দলটা, ডাক্তারকে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে গেল। ডাক্তার রিও দৃষ্টি ফিরিয়ে রইলেন। অবশেষে ডাক্তার রিও আবার যখন পথ চলতে শুরু করলেন, তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। রাত ঘনিয়ে আসতে শুরু করেছে। এই অঞ্চলটা সবসময় নিরিবিলি, তেমন কর্মচঞ্চলতা দেখা যেত না কোনো সময়। কিন্তু কটার্ডকে নিয়ে আজকের এই ব্যাপারটা ঘটে যাবার পর মনে হচ্ছিল চারপাশের সেই শান্ত ভাব যেন আর নেই। আকস্মিক একটা আঘাত পেয়ে সমস্ত স্থানটা যেন কেমন প্রাণবন্ত সচেতন হয়ে উঠেছিল। শহর থেকে দূরবর্তী এই অঞ্চলের রাস্তায় রাস্তায় উৎফুল্ল জনতা ভিড় করতে শুরু করেছিল। রাত তার বাসার দরজায় পৌঁছে ডাক্তারকে শুভরাত্রি জানালেন। ডাক্তারকে বললেন
এখন থেকে আবার তিনি তার সন্ধ্যার কাজ শুরু করবেন। সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাবেন। এমন সময় হঠাৎ থেমে আবার বললেন, ইতিমধ্যে তিনি জেনির কাছে পত্র লিখেছেন। মনটা তার এখন অনেকখানি হালকা হয়েছে। সেই যে বাক্যটা রচনা করা শেষ হবার আগেই তিনি লেখাটা বন্ধ রেখেছিলেন, সেটা আবার নতুনভাবে রচনা করছেন তিনি। বললেন, এবারে বিশেষণগুলো বাদ দিয়ে ফেলেছি। তার চোখ দুটো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। রাত তার মাথা থেকে টুপিটা খুলে ফেললেন। টুপি সুতো হাতটা একটা অভিবাদনের ভঙ্গিতে ধীরে ধীরে নামিয়ে আনলেন। কিন্তু ডাক্তার রিও তখন কটার্ডের কথা ভাবছিলেন। কিভাবে একটার পর একটা ঘুষি এসে পড়ছিল তার মুখের ওপর। তার পুরনো সেই হাঁপানির রোগীর বাসার দিকে ডাক্তার রিও অগ্রসর হলেন। কটার্ডকে নিষ্ঠুরভাবে আঘাত করা সেই দৃশ্যটা তখন তার চোখের সামনে ভাসছিল। তার মনে হলো, একজন মৃত ব্যক্তির সম্পর্কে চিন্তা করার চেয়ে অনেক কঠিন কাজ একজন অপরাধীর সম্পর্কে চিন্তা করাটা। ডাক্তার যখন হাঁপানি রোগীর বাসায় গিয়ে পৌঁছলেন, তখন চারদিকে অন্ধকার নেমে এসেছে। হাঁপানি রোগীর শোবার ঘরটা থেকে নবলব্ধ স্বাধীনতা উৎসবের আনন্দ কোলাহল ক্ষীণভাবে শোনা যাচ্ছিল। বৃদ্ধ ভদ্রলোক তার নিয়মিত অভ্যাস মতো মটরদানাগুলো গুনে গুনে রাখছিল একটা পাত্র থেকে অপর একটা পাত্রে। এখন এই যে আনন্দ ফুর্তি করছে সবাই, মনে হয় ঠিকই করছে তারা। বৃদ্ধ বললেন, যেমন কথায় বলে, 10 রকমের মানুষ নিয়েই সমাজ। আচ্ছা ডাক্তার সাহেব, আপনার সেই সহকর্মীর খবর কি? তিনি মারা গেছেন। ডাক্তার রিও বেশ মনোযোগ দিয়ে রোগীর বুকের ঘর ঘর শব্দ শুনতে থাকলেন। আহ, সত্যি? ভদ্রলোক যেন কিছুটা বিব্রত বোধ করলেন। হ্যাঁ, প্লেগে মারা গেছেন, ডাক্তার বললেন। আচ্ছা। মিনিটখানেক নীরব থাকার পর ভদ্রলোক বললেন, পৃথিবীতে দেখি যারা ভালো লোক তারাই মারা যায় তাড়াতাড়ি। এটাই হয়তো পৃথিবীর নিয়ম। কিন্তু ভদ্রলোক বড় কাজের লোক ছিলেন। যখন যা করতে চাইতেন করতেন। হঠাৎ এসব কথা বলছেন কেন? ডাক্তার স্থিরতা গুছিয়ে রাখছিলেন। না, তার অবশ্য নির্দিষ্ট কোনো কারণ নেই। তবে কি, দেখেছি তিনি কোনো সময় বাজে কথা পছন্দ করতেন না। আমার লোকটাকে বড় ভালো লাগত। কিন্তু ওই দেখুন, লোকে বলাবলি করছে এই শহরে প্লেগ এসেছিল, প্লেগের আবির্ভাব হয়েছিল এখানে। তাদের কথা বলার ধরন দেখে মনে হয় যেন এর জন্য তারা পুরস্কার স্বরূপ মেডেল পেতে চায়। কিন্তু প্লেগের অর্থ কি? এও তো জীবন, তাছাড়া ভিন্ন কিছু নয় তো। ফুসফুসে টানবার জন্যে যে ওষুধটা দিয়েছি সেটা নিয়মিত চালিয়ে যান। দেখুন ডাক্তার সাহেব, আমাকে নিয়ে আপনি অত চিন্তা করবেন না। আমার এখন প্রচুর প্রাণশক্তি আছে। আমি সবার অনেক আগেই দেখব তাদের অনেকে কবরে গেছে। কিভাবে বাঁচতে হয় তা আমি জানি। এমন সময় দূর থেকে হর্ষধ্বনির এক ঝলক শব্দ ভেসে এলো। মনে হলো এ যেন হাঁপানি রোগীর গর্বের উক্তির প্রতিধ্বনি। বাইরে বেরিয়ে যাবার পথে ডাক্তার হঠাৎ ঘরের মাঝখানে থামলেন। যদি কিছুক্ষণের জন্য একবার ছাদের ওপর থেকে ঘুরে আসি, কিছু মনে করবেন না নিশ্চয়ই? অবশ্যই না, কিছু মনে করব কেন? বাইরে চারদিকের অবস্থাটা কেমন এক নজর দেখে নিতে চান, তাই না? কিন্তু দেখবেন, ব্যাপারটা আসলে চিরদিন যা ঘটে তাই। ডাক্তার রিও ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন। এমন সময় হাঁপানি রোগীর মনে যেন আবার একটা নতুন চিন্তা জাগল। তিনি বললেন, আচ্ছা, শুনেছি যারা প্লেগে মারা গেছে তাদের জন্য একটা স্মৃতিস্তম্ভ করা হবে। সত্যি নাকি? কাগজে তো তাই লিখেছে, একটা স্মৃতিস্তম্ভ, নইলে শুধু একটা উৎকীর্ণ ফলক। এরকম কিছু যে একটা ঘটবে সেটা আমি হলক করে বলতে পারতাম। নিশ্চয়ই সেখানে বক্তৃতা দেওয়ারও ব্যবস্থা হবে। তিনি হাহা করে হাসলেন। বক্তৃতায় কি বলা হবে তাও যেন এমনি শুনতে পাচ্ছি। আমাদের প্রিয়জনদের মৃত্যুর, আর তারপর যে যার ঘরে ফিরে গিয়ে আরাম করে খাওয়া দাওয়া করবে, তাই না? ডাক্তার রিও ইতিমধ্যে সিঁড়ি বেয়ে অর্ধেক পথ উপরে উঠে এসেছিলেন। মাথার উপর ঝলমল করছিল শান্ত সুদূর আকাশ। দূরে পাহাড়ের ওপর নক্ষত্রপুঞ্জ থেকে উজ্জ্বল আলো বিচ্ছিন্ন হচ্ছিল। প্লেগের কথা বিস্তৃত হবার জন্যে সেদিন রাতে ছাদে উঠে এসে যেমন দেখেছিলেন, আজকে রাতেও চারপাশের পরিবেশটা মনে হচ্ছিল অনেকটা ঠিক তেমনি। তফাৎ এই যে, আজ রাতে সমুদ্রের ঢেউগুলো যেন আরও প্রচণ্ড শব্দে পাহাড়ের পাদদেশে এসে আছড়ে পড়ছিল। চারপাশের আবহাওয়া মনে হচ্ছিল আরও স্বচ্ছ এবং শান্ত। শরতের ঝোড়ো হাওয়ায় ভেসে আসা সমুদ্রের সেই লোনা গন্ধ ছিল না বাতাসে। দূর শহরের কেন্দ্রস্থল থেকে ভেসে আসছিল আনন্দ উৎসবের কলরল।
তরঙ্গের মতো অবিরাম ধারা এসে আঘাত করছিল সারি সারি ছাদের বারান্দার কানায়। কিন্তু আজকের এই কোলাহল ছিল মুক্তির আনন্দধ্বনি, সেদিনের মতো বিদ্রোহের রণহুঙ্কার নয়। দূরে শহরের রাস্তা আর স্কোয়ারের ওপর একটা উজ্জ্বল লাল আভা ছড়িয়ে পড়েছিল। আজকের রাতে নবলব্ধ স্বাধীনতা ছিল যেন সম্পূর্ণ বাধামুক্ত, আর তারই কোলাহল শুনছিলেন ডাক্তার রিও। শহরে মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ আতশবাজি পোড়ানোর যে প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন, অন্ধকার বন্দর থেকে তারই প্রথম রকেট নিক্ষিপ্ত হল আকাশে। শহরের লোকজন দীর্ঘ আনন্দোল্লাসের ভেতর দিয়ে তাকে স্বাগত জানালো যেন। কটার্ড, তারিউ এবং এমনই বহু পুরুষ আর সেই নারী যাকে ডাক্তার রিও একদিন ভালোবেসেছিলেন এবং পরে হারিয়েছিলেন, তারা মৃতই হন আর অপরাধী হন, সবাই একইভাবে কোনো বিস্মৃতির অন্ধকারে তলিয়ে গেলেন। হ্যাঁ, বৃদ্ধ হাঁপানি রোগী ঠিকই বলেছিলেন, এসব মানুষ চিরদিনই একরকম, কিন্তু এটাই হচ্ছে একাধারে তাদের শক্তি এবং সরলতার উৎস। সবকিছু দুঃখ বেদনার ঊর্ধ্বে কেবলমাত্র এই একটা জায়গায় ডাক্তার রিও তাদের সঙ্গে একাত্ম বোধ করতে পারতেন। চারিদিক থেকে তুমুল হর্ষধ্বনির এক একটা প্রকাণ্ড তরঙ্গ যেন উত্তাল উর্মিমালার মতো এসে আঘাত করছিল ছাদের বারান্দার দেয়ালে। গর্জে ফুলে ফুলে উঠছিল সেই তরঙ্গ, দীর্ঘতর হচ্ছিল তাদের আকার। অপরদিকে বর্ণাঢ্য উজ্জ্বল আলো যেন উঁচু পর্বতের উপর থেকে ঝাঁপিয়ে পড়া জলপ্রপাতের মতো অজস্র ধারায় নেমে আসছিল শূন্য অন্ধকারের ভেতর দিয়ে। আর তারই মাঝে দাঁড়িয়ে ডাক্তার রিও মনে মনে স্থির করলেন, এই ঘটনাপুঞ্জি সংকলিত করবেন তিনি। যারা মৌন থাকতে চায় তাদের দলে না গিয়ে প্লেগে উৎপীড়িত জনসমাজের পক্ষে সাক্ষী হিসেবে দাঁড়াবেন তিনি। তাদের ওপর যে অন্যায় এবং নির্যাতন নেমে এসেছিল, তারই একটা অবিনশ্বর স্মৃতিস্তম্ভ গড়ে রেখে যাবেন। আর এই রকম দুর্বিপাকের মাঝে মানুষ যা কিছু শিক্ষালাভ করত, সেগুলো সহজ ভাষায় বিবৃত করে যাবেন। মানুষের মধ্যে যদি ঘৃণার অবজ্ঞার কিছু থাকে, তো তার ঢের বেশি কিছু আছে যা প্রশংসা পাবার যোগ্য, যা স্তুতি গানের যোগ্য। তার সত্ত্বেও তিনি জানতেন যে যে কাহিনী তিনি রচনা করে যাবেন তা নিশ্চয়ই কোনো চূড়ান্ত বিজয়ের কাহিনী নয়। দুর্বিপাকের সময় আমাদের যা যা করতে হয়েছিল, এ হবে শুধু তারই বিবরণী। যারা মহাপুরুষদের পর্যায়ে উন্নীত হতে পারেননি, আবার দুর্বিপাকের কাছেও নতি স্বীকার করতে চান না, সন্ত্রাস এবং তার নিষ্ঠুর আক্রমণের বিরুদ্ধে অবিরাম সংগ্রামে ব্যক্তিগত শোককে, কষ্টকে তুচ্ছ করে যারা ত্রাণকার্য চালিয়ে যেতে চান, তাদেরকে সুনিশ্চিতভাবে পুনরায় যা যা করতে হবে, এই ঘটনাপুঞ্জি হবে শুধু তারই একটা বিবরণী। আর বাস্তবিকই দূর শহর থেকে ভেসে আসা সেই তুমুল হর্ষধ্বনির দিকে কান পেতে থাকার সময় ডাক্তার রিও মনে মনে ভাবতে থাকলেন, মানুষের এই বিজয় উল্লাস যে কোনো মুহূর্তে আবার যে বিপন্ন হবে, সেটাই হয়তো স্বাভাবিক নিয়ম। এই হর্ষ উৎফুল্ল জনতা যা জানত না, অথচ বইপত্র ঘাঁটলে তারাও হয়তো অবহিত হতে পারত তা। কিন্তু তার অজানা ছিল না, প্লেগের জীবাণু কোনোদিন সম্পূর্ণ ধ্বংস হয় না, চিরতরে অদৃশ্যও হয় না তা। বছরের পর বছর এই জীবাণু শুধু আসবাবপত্রের মাঝে, কাপড় চোপড়ের বাক্সের মধ্যে সুপ্ত থাকে, শোবার ঘরে, ভাঁড়ারে, বড় বড় ট্রাঙ্কে, বইয়ের শেলফে শুধু ওত পেতে অপেক্ষা করে থাকে। তারপর সেই দিনটা আবার ফিরে আসে, যেদিন মানুষের সর্বনাশ এবং তার শিক্ষার জন্য এই প্লেগের জীবাণু আবার তার ইঁদুরগুলোকে জাগিয়ে উত্তেজিত করে তোলে মরবার জন্যে, ঝাঁকে ঝাঁকে তাদেরকে পাঠিয়ে দেয় আনন্দমুখর কোনো শহরের মাঝে।